ইন্ডিয়া ইজ টাইগার, টাইগার ইজ ইন্ডিয়া। গোটা পৃথিবীতে বাঘের নাম উচ্চারিত হলে অটোমেটিক্যালি বাংলার নাম আসবে, কারণ রয়্যাল বেঙ্গল টাইগারই বলি বা বেঙ্গল টাইগারই বলি। খালি স্বাভিমান গুজরাটের সিংহ, খালি গুজরাটের স্বাভিমান হবে, আমাদের কিছু নেই। সুন্দরবনে প্রায়ই বহু মানুষ কখনো কুমিরের জন্য, কখনো বাঘের জন্য মারা যান, কখনো মধু সংগ্রহ করতে গিয়ে মারা যান। এই যে মানুষগুলো এই যে মারা যাচ্ছে, তাহলে এরা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো করছে কেন? হঠাৎ লোকালয়ে বাঘ ঢুকে পড়ে কেন? তো বাঘ যেভাবে আক্রমণ করে মানুষকে, সেভাবে মানুষও কিন্তু পাল্টা আক্রমণ বাঘকে করে তাদের সঙ্গীকে ছাড়িয়ে নেওয়ার জন্য। এই কারণে বহু মানুষের প্রাণ যাচ্ছে, এবং মানুষের প্রাণ গেলে তো আমরা জানতে পারি, কিন্তু আমরা জানতে পারি না বাঘের কিন্তু সমানভাবে ক্ষতি হয়। রিসেন্টলি কি বক্সা থেকেও বাঘ আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে গেছে? বক্সাতে আর বাঘ নেই। নেওড়া ভ্যালিকে যদি আমরা আর একটা টাইগার রিজার্ভ হিসেবে তুলে ধরতে পারি, আমাদের রাজ্যের তৃতীয় টাইগার রিজার্ভ হিসেবে, বাঘ ইটসেলফ ইজ ইকোনমি ভারতবর্ষে, এটা প্রমাণিত। রামথাম্বোর টাইগার রিজার্ভের বাঘের জন্য লক্ষ মানুষের কাছাকাছি পেট চলছে বাঘের জন্য। বাঘ যে গোনা হয়, কিভাবে গোনা হয়? বাঘের যেরকম আমাদের হাতের রেখা আমাদের প্রত্যেকের আলাদা আলাদা, বাঘের গায়ের ডোরা প্রত্যেকটা বাঘের আলাদা। মানুষের যানবাহনের ধাক্কায় অনেক সময় হাতিরা প্রাণ হারাচ্ছে। এই দুটো কি কারণে ঘটছে বলে তোমার মনে হয়? আমরা খালি একটা জায়গায় খুব মোটা একটা লাইন টেনে দিয়েছি যে আমরা মানুষ, আমাদের ভোটাধিকার আছে, আর এরা বন্যপ্রাণী, এদের ভোট নেই। তো উই উইল গেট মোর অ্যাডভান্টেজ দ্যান দ্য আদার সাইড। মানুষের ডিমান্ডের কাছে বন্যপ্রাণ কোনো জায়গায় হেরে যাচ্ছে। তোমরা জেনারেলি অনেক ক্ষেত্রেই ফরেস্ট গার্ডদের ভীষণ ইনভলভ করো, সেটা কেন করো? তোমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে শের, অর্থাৎ SHER। এটার ফুল ফর্ম কি? সে যেটাকে ফোকাস করে সেটা হচ্ছে হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টটাকে মিটিগেট। বাঘেরও পোচিং কখনো কখনো ঘটছে, সেটা কেন ঘটছে? প্রথমত কিভাবে সেটাকে প্রিভেন্ট করা যায়? এখনো প্রিভেন্ট করা যাচ্ছে না কেন? দুনলা বন্দুক বন্যপ্রাণের দিকে তাক করা আছে, একটা হচ্ছে পোচিং আর একটা হচ্ছে হ্যাবিটেট লস। এই দুনলা বন্দুক দিয়ে আমরা ওয়াইল্ড লাইফের দিকে তাক করে রেখেছি, এবং আমরা সেই বন্দুক দেখে যাচ্ছি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির এথিক্সটা মানুষ ফলো করছে। বাঘ যদি হারিয়ে যায় আমরা কি হারাবো? আমার মনে হয় ভারতবর্ষের টোলটাই হারিয়ে যায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আচ্ছা, আপনাদের মধ্যে কে কে আমার পারবো না আমি ছাড়তে তোকে সিনেমাটা দেখেছেন? কেন বলছি, সেই পারবো না আমি ছাড়তে তোকে সিনেমা আমার বাবার চরিত্রে যিনি অভিনয় করেছেন তার কথা মনে আছে? সেই মানুষটি সম্পূর্ণ অন্য একটা পরিচয় আছে, সেই পরিচয়টা আমি আস্তে আস্তে রিভিল করব। তবে প্রথমেই সেই মানুষটার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সবার প্রিয় জয়দীপ দা। জেদি, কেমন আছো? ব্যাস ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস আছো। আচ্ছা, তোমার ফোনের কলার টিউন কি? পায়ে পড়ি বাঘ মামা। পায়ে পড়ি বাঘ মামা, করোনা কো রাগ মামা, তুমি যে এ ঘরে কেতা জানতো, সে বিখ্যাত গান। আচ্ছা, হঠাৎ এত গান থাকতে পায়ে পড়ি বাঘ মামা কেন? কারণ আমার জীবনটাই তো বাঘময়, আমি বাঘের বাইরে কিছু ভাবতে পারি না। আর কলার টিউনও বাঘের খুঁজে পেতে গেলে এটাই হাতে পড়ে, কারণ এটা তো একজন ভগবানের সৃষ্টি করা কলার টিউন বা গান। সুতরাং সেই ভগবানের সাথে বাঘ, দুই ভগবান মিলেই আমার কলার টিউন। বাঘ নিয়ে অবসেশন কিভাবে তৈরি হলো? বাঘ নিয়ে অবসেশনটা তৈরি হয়েছে একটা অদ্ভুত প্রসেসের মধ্যে দিয়ে। প্রথম কথা হচ্ছে যে আমার বউ, মানে সুচন্দ্রা, যাকে অনেকে বুবাই নামে চেনে। এবার ব্যাপার হচ্ছে যে সুচন্দ্রা মূলত আমাকে মোটিভেট করেছে যে আমি যাতে এই বন্যপ্রাণ, জীবজগৎ, পরিবেশ, প্রকৃতি এইসবের মধ্যে একবারে ডুবে থাকি, এবং সেই মোটিভেশনটা একটা মারাত্মক লেভেলে চলে যাওয়ার পরে আমাদের প্রথম থেকেই দুজনের একসাথে কাজ শুরু করা, এবং সেই কাজ শুরু করার থেকে প্রথমে আমরা বেড়াতে আরম্ভ করেছিলাম একসাথে। সেই বেড়াতে বেড়াতে আমাদের বেড়ানোটা সবসময় কোনো আইদার কোনো জঙ্গলে অথবা পাহাড়ে, এই ধরনের বেড়ানোটা আমাদের দুজনেরই প্রথম থেকে, এই দুটোতেই আমরা মানে যাকে বলে কিক পাই। তো সেই জন্য আমাদের এই বেড়ানোটা, তারপর বেড়ানোর সাথে সাথে ছবি তুলতাম। তখন ছবি তোলাটা অনেকটাই কি বলবো, সেই অর্থে ক্যাজুয়াল ছবি তোলা ছিল। সেই সময় আমার নিজের ক্যামেরা ছিল না, আমার বন্ধু পিনাকি রায় তার দেওয়া একটা অলিম্পাসের ক্যামেরা দিয়ে মূলত আমি ছবি তোলা শুরু করি। তারপরে আস্তে আস্তে আমরা চিন্তা করি যে আমরা যে জিনিসগুলো ছবি তুলছি সেই জিনিসগুলো আলটিমেটলি কিন্তু থাকবে না,
যেভাবে আমরা নিজেদের কর্মকাণ্ড বা আমাদের কাণ্ড কারখানা রাদার যেভাবে করছি, তো আমাদের দুজনেরই মনে হলো যে আমাদের বোধহয় এবার ছবি যাদের তুলছি সেই সাবজেক্টগুলোকে নিয়ে কিছু একটা ভাবা দরকার। আচ্ছা, কারণ আমরা একটা জিনিস আমাদের ফটোগ্রাফির মধ্যে দিয়ে আমরা সবসময় ভেবেছি বা বলেছি যে নো ফটোগ্রাফি ইজ এভার ওয়ার্থ স্যাক্রিফাইসিং দ্য ওয়েল বিইং অফ দ্য সাবজেক্ট। আচ্ছা, মানে আমি যদি একটা বাঘ বা একটা হাতি বা একটা ছোট্ট প্রজাপতি, যে কোনো একটা জিনিস, একটা ছোট্ট পিঁপড়েরও যদি ছবি তুলি, কিন্তু সেই পিঁপড়েটা আদৌ বা সেই জীব জন্তুটা আদৌ বেঁচে থাকবে কিনা, তার ভবিষ্যৎটা কিরম থাকবে বা আদৌ থাকবে কিনা, তার ভবিষ্যৎটা আছে কিনা, সেইটাকে যদি সিকিওর করার জন্য আমাদের একটা ক্ষুদ্রতম চেষ্টা আমরা করতে পারি। তো সেইভাবেই আস্তে 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 আমরা প্রকৃতি, বন্যপ্রাণ, জীবজগৎ এবং বাঘ যেহেতু হচ্ছে প্রকৃতির আমার মনে হয় সব থেকে সুন্দর একটা প্রাণী। কিন্তু আমরা যখন বাঘের কথা বলি, এটা শুধু যে বাঘের কথা বলছি তা না, বাঘ মানে গোটা জীব জগৎটাকে, পুরো যেটাকে বলা হয় যে বায়োডাইভার্সিটিটার কথা আমরা বলছি। এই বাঘের সঙ্গে দেখা সাক্ষাৎ অত্যন্ত রেয়ার অভিজ্ঞতা, কিন্তু তুমি যেহেতু প্রতিনিয়তই জঙ্গলে যাচ্ছ এবং তোমার কাজটাই ওয়াইল্ড লাইফ নিয়ে, তোমার সঙ্গে বাঘের দেখা হয়েছে? হ্যাঁ, বহুবার দেখা হয়েছে, বহু রকমভাবে দেখা হয়েছে। এবং সেসব দেখার মানে এক একটা দেখা এক একটা অভিজ্ঞতা। মানে কোনো বাঘ একটা খুব একটু ইন্টারেস্টিং অভিজ্ঞতার কথা একটু গল্পের মতো বলো। গল্পের মতো মানে আমি যেহেতু আমি কি বলবো, আমি কলকাতার লোক বা আমি সুন্দরবনের মানুষ বলে নিজেকে মনে করি যদি আমি, তাহলে আমার মনে হয় সুন্দরবনে আমাদের যেখানে সব থেকে বেশি বাঘ দেখা কঠিন, সেই সুন্দরবনের বাঘ প্রথম জীবনে আমাদের সুন্দরবনের বাঘ দেখার অভিজ্ঞতাটাই যদি আমি বলি, আমরা সুন্দরবনে গেছি, এটা আমি বলছি বোধহয় 98-99 এরম সময়টা, আমার সময়টা একটু গুলিয়ে যায়। তো এরম একটা সময় আমরা লঞ্চে করে প্রায় 3 দিন ধরে ক্রমাগত বিভিন্ন দিকে ঘুরে যাচ্ছি। আমি, সুচন্দ্রা, আমার সাথে আরও আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব ছিল, তার মধ্যে কৌশিক ছিল, তো আমরা কৌশিকের স্ত্রী অঞ্জিতা ছিল। তো যাই হোক, তো আমরা ঘুরছি, তো একদিন একটা জায়গায় আমরা দেখছি আমাদের লঞ্চটা ধীরে 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 একটা পার মুখও এগোচ্ছে, একটা তিনটে নদী একটা জায়গায় এসে মিশছে, এরকম একটা জায়গা দিয়ে আমাদের লঞ্চটা এগোচ্ছে একটা পার। সেই পারে আমরা দেখতে পাচ্ছি প্রায় গোটা 15-20টা হরিণ, স্পটেড ডিয়ার এবং বেশ কয়েকটা শুয়োর, তারা চড়ছে আর কি, মানে ঘাসল্যান্ড তো, চরের ওপরে যে ধানি ঘাস, সেখানে তারা ঘুরছে, মানে খাওয়া দাওয়া করছে ইত্যাদি। তো আমরা মানে একটা বলা যায় একটা ব্ল্যাঙ্ক দৃষ্টিতেই সেদিকে তাকিয়ে আছি যে ওরা ওরম চড়ছে এরম, আর আমাদের লঞ্চটা আস্তে 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 পাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ আমরা একটা জিনিস অনুভব করলাম যে হঠাৎ করে একটা কি যেন ঘটলো, মনে হলো একটা হরিণ খাচ্ছিল, সেই হরিণটার পেছনের একটা হরিণ যেন দৈত্যের মতো হঠাৎ স্প্রিংয়ের মতো লাফিয়ে পড়ে সেই হরিণটার ঘাড়ের ওপর পড়লো। মানে তখনও না আমাদের রিয়েলাইজেশন হয়নি যে আমরা বাঘ দেখছি। ওটাই আমাদের জীবনের প্রথম, বলা যায় আমার জীবনের প্রথম, ওইটা বলা যায় না, ওটাই আমার জীবনের প্রথম সুন্দরবনের দেখা বাঘ। এবং সে হরিণের পিঠের ওপর পড়লো, ঘটনাচক্রে হরিণটা স্লিপ করে বেরিয়ে গেল। বেরিয়ে না একটা মনে হয় যে একটা ফট করে আওয়াজ হলে যেরকম দুদিকে ছিটকে বেরিয়ে যায় জন্তুগুলো, ঠিক সেরকমভাবে 10-12টা ওই যারা ওখানে চোর ছিল, হরিণ, শুয়োর, সব মানে বুলেটের মতো অদৃশ্য হয়ে গেল। আর বাঘ একবারে সামনে আমাদের চরের ওপর দাঁড়িয়ে আছে, একটা বিফল একটা মানে নিজের একটা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে যে আমি মিস করলাম। আমাদের যে সারেং যিনি লঞ্চ চালাচ্ছিলেন তিনিও বাঘ 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 করে চিৎকার করছেন। তো আমাদের যারা আমরা লঞ্চের ওপর ছিলাম সবাই দৌড়ে এসেছি একদম সামনের ডেকের ওপর। আমার হাতে আমার মনে আছে তখন আমার একটা 70-300 একটা লেন্সের ক্যামেরা, নিকনের, আমি চিরকালই নিকন ব্যবহার করেছি আমরা, যাই হোক, তো ক্যামেরা আমি ছবি তুলতে আরম্ভ করেছি। তো বাঘ একবার আমাদের লঞ্চের দিকে দেখছে আর দুপাশটা দেখছে যেন ওরা হাত থেকে ফসকে গেল, তারপর আস্তে আস্তে ঘুরে সে ভেতরে চলে গেল। তো এরকম এটা একটা অভিজ্ঞতা বটে। সাংঘাতিক অভিজ্ঞতা না, কিন্তু বলা হয় বাঘের গর্জন নাকি সাংঘাতিক, এবং সেটা শুনলে মোটামুটি পিলে চমকে যায় একদম। হ্যাঁ, তো সেই বাঘের গর্জনের কোনো অভিজ্ঞতা আছে? হ্যাঁ, সেরকম তো বহু অভিজ্ঞতা আছে, বহু। যেরকম এটাও সুন্দরবনেরই একটা ঘটনা। আমরা
আমরা সুন্দরবনে গিয়েছি এবং আমরা একটা ওয়াচ টাওয়ারে নেমেছি। ওয়াচ টাওয়ারে নেমে আমরা একটা ছোট্ট সাঁকো, ওই ওয়াচ টাওয়ারের মধ্যেই একটা ছোট্ট ক্রিক গেছে, তো ক্রিকের ওপরে একটা ছোট্ট সাঁকো। যারা সুন্দরবন গেছে তারা জানে যে সুন্দরবনের প্রত্যেকটা টাওয়ার, যেগুলো ফরেস্টের যে এগুলো আছে, ক্যাম্প অফিস যেগুলোকে বলা হয়, ক্যাম্পগুলো, সেগুলো পুরোটা একদম ডাবল জাল দিয়ে ঘেরা থাকে এবং একটাই ঢোকার বেরোনোর জায়গা থাকে, যাতে ওখান থেকে কোনোভাবে না বাঘ ঢুকতে পারে। তো যাই হোক, তো আমরা ঢুকে গেছি, ওই সাঁকোটা পার হচ্ছি, আর সাঁকোর দুদিকেই মানে জঙ্গলের মানে পুরোটাই বাদাবন ইত্যাদি। আমরা যখন সাঁকোর মাঝামাঝি এরম সময় এর ভেতর থেকে একটা বাঘ ডেকে উঠলো, একটা গ্রাউন্ড। কার ভেতর থেকে? ওই সাঁকোর দুপাশের যে এটা ডেকে, তাকে দেখতে আমরা পেলাম না, মানে মুহূর্তের মধ্যে মনে হলো যেন পাঁচতলায় সাঁকোটা নেই। তো এরকম অভিজ্ঞতা হয়েছে। তারপরে আরেকটা অভিজ্ঞতা আমার মনে হয় বললে সবার শুনতে ভালো লাগবে। এটাও বেশ কিছু বছর আগে আমরা করবেটও আমাদের একটা কাজের জায়গা বলা যেতে পারে। তো আমরা করবেটের জঙ্গলে আমি আর সুচন্দ্রা গেছি, আমরা ওখানে বেশ কিছুদিন রয়েছি। তো একদিন ওখানে আমরা একটা পার্টিকুলার ক্যাম্পে রয়েছি, একটা জায়গাটা, আমি জায়গার নামটা ইচ্ছে করে বলছি না। তো সেখানে আছি, তো সেখানে আমাদের একজন পরিচিত মাহাবাদ ছিলেন, মানে মাহুদ যাদের আমরা বলি, হাতি করে। তো ও আমাদের জানে, উনি জানতেন, তার নাম ছিল বাবু ভাই। তো বাবু ভাই জানতেন যে আমরা ছবি, সবসময় ছবি তুলতে ভালোবাসি, করতে ইত্যাদি। তো বাবু ভাই একদিন আমাদের এরমভাবে বলছে, হবে হার্ডলি বেলা 10টা 10:30 এরম সময়, উনি বলছেন আউল কা ফটো খিঁচ রা হ্যায় তো চালিয়ে মেরে হামারে সাথ। আমরা তো বলার সাথে সাথে, তো বাবু ভাই যে হাতিটা চালাতেন, সে হাতিটা না খুব বিরাট যে লম্বা চওড়া একটা হাতি তা না, একটা মিডিয়াম সাইজ বলা যেতে পারে। তো সেরকম একটা হাইটের হাতি। তো বাবু ভাই ওই হাতি যে চালানে যেখানে মাহুতরা বসেন ওইভাবে বসে আছেন, দুদিকে পা ঝুলি, আর আমি আর সুচন্দ্রা হাতির পিঠে উঠেছি, আমরা ব্যাক টু ব্যাক এরকম বসে আছি, দুদিকে দুজনের পা ঝুলিয়ে, হাতে ক্যামেরা। তো বাবু ভাই বললো চলুন আমাদের ভালো একটা জায়গায়, আমি দেখেছি একটা জায়গায় একটা পেঁচা বসে, দিনের আলো, ওখানেই পাবো ওকে, আপনাদের ছবি তোলাচ্ছি। তো আমরা গিয়ে, তো হাতি হেলে দুলে জঙ্গলের একটু জায়গায় ঢুকলো। তো এখানে একটা টিলার মতো জায়গা, সেই টিলার ওপর দিয়ে হাতি হেঁটে 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 আমরা তিনজন পিঠে বসে আছি, টিলার ওপরে উঠেছে। তারপর টিলার থেকে আমরা এরকম নামছি, টিলাটার থেকে যখন নামছি, ওই টিলার নিচ দিয়ে না এরকম একটা কি বলবো আমি, একটা ক্রিক গেছে, একটা জাস্ট কিছু একটু তীর করে জল যাচ্ছে, যেরম ভাবে পাহাড়ি নদীর ওই যেগুলো হয় আর কি, স্ট্রিমগুলো। তো এরম হাতি আস্তে আস্তে নামতে হঠাৎ বাবু ভাই বলছে দেখিয়ে টাইগার ওহা সাম্বার কো মার কে রাখা হ্যায়। তো সাম্বার দেখি একটা ওই ক্রিকের পাশে উল্টে পড়ে আছে, পেটটা খাওয়া, এরমভাবে সাম্বার পড়ে আছে। তো আমরা ওকে দেখতে দেখতে নামছি, একদম সাম্বারটা পড়ে আছে, সাম্বারের পাশ দিয়েই আমরা নেমে যাব। তো এই যখন আমরা প্রায় সাম্বারের কাছাকাছি, তখন একটা অদ্ভুত আওয়াজ মনে হলো ঠিক আমার কানের পাশে হলো, মানে আমি যে এরকম একটা এলিভেশনে আমার এলিভেশনের একদম স্ট্রেট লাইনে একটা সাংঘাতিক একটা আওয়াজ। আমরা তিনজনেই একসাথে ওখানে ঘাড় গড়াতে দেখলাম একটা বাঘ ওখানে বসে আছে এবং আমাদের সাথে একদম সেম একটা এতে, মানে যাকে বলে আই লেভেলে, একদম আই লেভেলে বাঘ, এবং সে আমাদের দিকে দেখে একটা সাংঘাতিক রাগে আমাদের দিকে দেখে একটা গর্জন করেছে, তার রাগটা প্রকাশ করেছে, যেটা আমাদের অনুমান ও মনে করেছিল আমরা ওই কিলটাকে সরিয়ে নেব বা কিছু একটা করব। তো যাই হোক, সে এইটা ওকে দেখার সাথে সাথে, রিয়েলাইজেশনটা হওয়ার সাথে সাথে ওখান থেকেও লাফিয়ে আমাদের হাতির ঠিক সামনেটায় পড়লো, মানে আমাদের যে হাতির পাশে পড়লো, এবং ও যেদিকটায় পড়লো সেদিকটায় সুচন্দ্রা বসে আছে পা ওদিক ঝুলিয়ে, এই পড়ে আবার এরম লাফিয়ে উঠলো। ওরে বাবা! উঠেছে যখন, তখন সুচন্দ্রা এরম হাতিতে বসে আছে, হাতে ক্যামেরা ধরা, পা দুটো এরম জাস্ট তুলে নিয়েছে, মনে হলো ওর মধ্যে থেকে এরম ভাবে মুখটা উঠে আবার নেমে গেল। তারপর নেমে গিয়ে ও হাতির পেটের তলা দিয়ে উঠে আবার আমার দিকে চার্জ করলো। হাতিটাকে বেরোতে দেবে না, ও চারদিকে মানে ঘুরছে এবং গ্রাউল করে যাচ্ছে, এবং সাংঘাতিক এক্সাইটেড হয়ে গেছে আমাদের হাতি, সেও চিৎকার করছে এরকম একটা, আর বাঘ চিৎকার করছে, হাতি চিৎকার করছে, একটা অদ্ভুত পরিস্থিতি। সেটা যে না এক্সপিরিয়েন্স করেছে বোঝানো যাবে না। তার মধ্যে যেটা হলো, আমাদের মাহুদ যে বাবু ভাই, তিনি অত্যন্ত বয়স্ক লোক ছিলেন,
ওনার একটা অ্যাস্তমা অ্যাটাক হয়ে গেল, মানে ওনার হাঁপ ধরতে শুরু করলো, উনিও এক্সাইটেড, উনিও হাতিকে ওই ওনার অঙ্কুশটা দিয়ে করছেন, ডিরেকশন দেওয়ার চেষ্টা করছেন। সে একটা কয়েক মিনিট বোধহয়, তার মধ্যে আমি একটা দুটো ছবি মানে তো তুলতে পেরেছিলাম, একটু কাঁপা ছিল একটু, যাই হোক একটা ছবি ফ্রেম ওই অবস্থাতে ছবি তুলেছো? তুলেছি, ওটাই তো আমার কাজ, আমাদের কাজ। তো যাই হোক এরকম একটা কয়েক, আমি জানি না এখন তো মনে হয় এক এক সময় কয়েক মিনিট, আসলে হয়তো ওটা কয়েক সেকেন্ডের বিষয়, কিন্তু ওই যে পুরো একটা পরিস্থিতি তৈরি হলো, সেই পরিস্থিতি তৈরি হওয়ার পরে তারপরে যেটা হলো, আরেকটা বাঘকে আমরা দূরে দেখতে পেলাম, সে ওখান থেকে মনে হয় কোনো একটা কমিউনিকেট এই বাঘকে করলো। এই যে কমিউনিকেশনটা হলো, তখন আস্তে আস্তে এই বাঘ ওই বাঘের দিকে হেঁটে চলে গিয়ে ফেড আউট হলো ব্যাপারটা পুরো সিন থেকে। বাবা, এরকম একটা অভিজ্ঞতা, মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা, ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করতে করতে তোমার আরও নিশ্চয়ই বহু বন্য প্রাণী বা বন্য জীবজন্তুর সঙ্গে এনকাউন্টার হয়েছে। সুন্দরবন নিয়ে যেহেতু তোমরা মূলত কাজ করো, তোমাদের কাজের ব্যাপারটা একটু পরে আসছি। সুন্দরবনে যেমন বাঘ রয়েছে, তেমনই সুন্দরবনে সেই সঙ্গে রয়েছে ক্রোকোডাইল, মানে কুমির। এবং কিছুদিন আগে আমরা একটা সার্ভে পড়ছিলাম, সেটা হচ্ছে সুন্দরবনের জলের মধ্যে জলীয় যে ইকোসিস্টেমটা ছিল, অর্থাৎ মাছ এবং অন্যান্য জিনিস, শুশুক ইত্যাদি, সেগুলো আর প্রায় নেই। সেটার কারণ কুমির খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে। না, ঘটনাটা ঠিক এরম নয়, যেটা মানে ওটা তো কি বলবো, যেটা বায়োডাইভার্সিটি বা ইকোসিস্টেমের পার্ট যেটা, সেটা হচ্ছে কুমির তো তার খাবার খাবেই। যেটা হয়েছে যে সুন্দরবনের পুরো কি বলবো আমি, পুরো পরিস্থিতি তো পাল্টাচ্ছে। সুন্দরবনের জলের কোয়ালিটি আগের থেকে খারাপ হয়েছে বলে আমাদের বিশ্বাস। ক্লাইমেট চেঞ্জের জন্য প্রচুর কিছুর পরিবর্তন হচ্ছে, অনেক মেরিন ইকোসিস্টেমের পরিবর্তন হচ্ছে, অনেক মাছ যেগুলো আমরা পুরনো যারা মাছ ধরতে যেতেন তাদের সাথে কথা বললে বুঝতে পারি, বহু প্রজাতির মাছের ক্যাচ কমে গেছে, মানে তাদের সংখ্যা কমে গেছে। তারা যখন যদি একটা পার্টিকুলার স্পিসিস আমি ধরি মাছের, সেই মাছটা যদি আগে জাল ফেললেই উঠতোই, সেটা হয়তো এখন উঠছে না, বা উঠলেও খুব কম উঠছে। তো এরমভাবে অনেক মাছের প্রজাতিও কমে গেছে বা মাছের ক্যাচ কমে গেছে। তো সেটার অনেকগুলো কারণ, একটা তো হচ্ছে যেটা বললাম ক্লাইমেট চেঞ্জের কারণে, দূষণের কারণে, যে নদীর দূষণ বেড়েছে, সব কিছু আছে। তা ওভার ফিশিং এক এক সময় আমার মনে হয় দায়ী হয়। অনেক সময় যে ফিশিং ট্রলারদের যে তারা যে হেভি ক্যাচ, তাদের হেভি ক্যাচের জন্য যারা ছোট মাছ ধরার যে নৌকোরা, তারা মাছের ক্যাচ কম পায়। তো বিভিন্ন কারণ আছে। কুমিরের বরঞ্চ আমি বলছি শুধু কুমির নয়, বিভিন্ন বন্যপ্রাণের খাবারের ওপরে কিন্তু কোনো না কোনোভাবে একটা এফেক্ট পড়ছে। কুমিরের খাবার যেরকম আমাদের দুজনেরই খুব অত্যন্ত প্রিয় একটা খাবার ছিল সুন্দরবনে, সেটা হচ্ছে কাঁকড়া। এই কাঁকড়া খাওয়াটা আমরা একদিনে একটা কারণে ছেড়ে দিলাম। আমরা দেখলাম একটা কুমির কাঁকড়া কপাকপ চিবিয়ে খাচ্ছে আমাদের চোখের সামনে। হ্যাঁ, তো সেদিন আমরা ঠিক করলাম, যাক তোর খাবারটা তুই খা, আমরা আর খাবো না। তো এই কাঁকড়া ধরা প্লাস হচ্ছে যে কাঁকড়া ধরার জন্য একটা সাংঘাতিক রকমের কনফ্লিক্ট সুন্দরবনে তৈরি হচ্ছে। এই যে কাঁকড়া, মানুষের যে এই কাঁকড়ার চাহিদা, এই কাঁকড়া আমি সহজেই বাজারে গেলে পেয়ে যাচ্ছি, আমি হোটেল রেস্টুরেন্টে গিয়ে কাঁকড়ার অর্ডার দিচ্ছি, প্রচুর কাঁকড়া এক্সপোর্ট হচ্ছে, সেই কাঁকড়া আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু এই কাঁকড়া ধরার পেছনে, যেহেতু কাঁকড়া একটা খুব কি বলবো আমি, একটা খুব সলিড একটা বিজনেস, একটা লুক্রেটিভ বিজনেস, সেই জন্য যেটা হচ্ছে, এই কাঁকড়ার চাহিদাটা যখন হচ্ছে, মানে একটা শ্রেণীর মানুষ সুন্দরবনে তারা খুব বেপরোয়াভাবে কাঁকড়া ধরছে। এবং এই বেপরোয়াভাবে কাঁকড়া ধরতে গিয়ে তারা যেটা করছে, তারা যখন কাঁকড়ায়, যাকে সুন্দরবনের ভাষায় বলে দোন ফেলে ফেলে, মানে বেট দিয়ে দিয়ে তো কাঁকড়া মূলত ধরা হয়, তারা বেটে যখন কাঁকড়া পাচ্ছে না, তারা জঙ্গলে নেবে একটু ভেতর দিকে ঢুকে মাটি খুঁড়ে কাঁকড়া বের করার চেষ্টা করছে। এতে যেটা হচ্ছে যে বাঘের সাথে মূলত তাদের কনফ্লিক্টটা একদম যাকে বলে একসাথে এসকেলেট করছে। এই কারণে বহু মানুষের প্রাণ যাচ্ছে, এবং মানুষের প্রাণ গেলে তো আমরা জানতে পারি, কিন্তু আমরা জানতে পারি না বাঘের কিন্তু সমানভাবে ক্ষতি হয়। যখন একটা 2 জন 3 জন 4 জনের 5 জনের দল মাছ কাঁকড়া মারতে গিয়ে বাঘের সাথে তাদের যখন সংঘর্ষ হয়, বা তারা বাঘের সাথে কনফ্লিক্ট সিচুয়েশন তৈরি হয়, তখন কিন্তু বাঘ যেভাবে আক্রমণ করে মানুষকে, সেভাবে মানুষও কিন্তু পাল্টা আক্রমণ বাঘকে করে তাদের সঙ্গীকে ছাড়িয়ে নেওয়ার জন্য। এবার একটা জিনিস বুঝতে হবে আমাদের, বাঘ
তার ওই যদি একজন মানুষকে ধরে সেটা তো তার সে খাবার হিসেবে ধরেছে, সে তো শখে কাউকে মারছে না। এবার সে কোন সময় সেই খাবারটাকে ছেড়ে দেয়, যে কতটা ডেসপারেট মানে অবস্থা তার হয়ে গেলে সে ছেড়ে দিতে বাধ্য হয়, কারণ তাকে সেইভাবে মারা হয়, তাকে আক্রমণ সেইভাবে করা হয়। হ্যাঁ, তো সেই সব কারণে আমরা তো জানতে পারি না বাঘের হয়তো এমন কোনো ক্ষয়ক্ষতি হলো, এমন কোনো ব্রুটাল আঘাত লাগলো যার জন্য বাঘের পরবর্তীকালে দেখা গেছে বাঘের হয়তো প্রাণ চলে গেছে সেই জন্যে, তো সেটা আমরা জানতে পারি। তো এই সব কারণে যেহেতু কুমির থেকে কথাটা ঘুরে ঘুরে অনেকটা অন্য ডাইনামিক্সে চলে এলো, কিন্তু ওই যেটা আমি বলছি যে কুমিরের বরঞ্চ খাবার কমে গেছে, কুমির যে নিজে খেতে পাচ্ছে না সেটা একটা বড় কারণ। এবং সেই সব তো কারণ আছেই, কুমিরের সাথে মানুষের সংঘাত তো প্রচুর ঘটনা আছে। কুমিরের সঙ্গে মানুষের সংঘাত কি নিয়ে আছে? মানে যে মূলত যারা মেয়েরা সুন্দরবনে যারা মানে যাদের জাল টানে, যারা এই কি বলবো আমাদের মানে যেটাকে বলে প্রন সিডস, হ্যাঁ, মানে চিংড়ি মাছ মিনের জন্য যারা টানে, তাদের অনেক সময় কুমিরে নিয়ে যায়। ও তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রচুর ঘটনা এরকম আছে, তাদের কুমিরে টেনে নিয়ে গেল। হ্যাঁ, তো এবার ঘটনা হচ্ছে কি, কুমিরে টেনে নিয়ে যাচ্ছে এবং সেই মহিলাকে সে পেটের টানে বাধ্য হয়ে, তার কাছে কোনো অল্টারনেটিভ লাইভলিহুড নেই, তাকে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজটা করতে হচ্ছে। হ্যাঁ, তো এর বিকল্প ব্যবস্থা তো আমরা করতে পারিনি আজ অবধি। যে স্কেলে আমাদের বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল, ওই বিকল্প যাকে বলে বিকল্প অর্থনীতি বা বিকল্প কর্মসংস্থান, সেটা আমরা করে উঠতে পারিনি বলে মানুষকে এখনো জীবনের ঝুঁকি নিয়ে, কেউ তো তার লাইফকে শুধু শুধু শখে রিস্ক করে না, করছে, তাতেও এই কুমিরের সাথে সংঘাত হচ্ছে, কুমিরের হাতে প্রাণ যাচ্ছে। তুমি রিসেন্টলি আমরা কিছু ঘটনা দেখেছি যেগুলো খুব অ্যালার্মিংও। বারবার লোকালয়ে বাঘ ঢুকে পড়ছিল এবং তারপর ফরেস্ট গার্ডরা গিয়ে অনেক চেষ্টা করে সেই লোকালয়ে সেই বাঘকে ঘুম পাড়িয়ে দুবার পাঠানো হয়ে গিয়েছিল। উড়িষ্যা থেকে সেই বাঘটা বারবার নাকি চলে আসছিল, উড়িষ্যার বনাঞ্চল থেকে। হঠাৎ লোকালয়ে বাঘ ঢুকে পড়ে কেন? এই ঘটনাটা ইদানিং যেটা ঘটলো ব্যাক টু ব্যাক, সেটা হচ্ছে উড়িষ্যা থেকে বাঘ আমাদের রাজ্যে ঢুকে পড়লো। আমাদের রাজ্য শুধু না, আরো দুটো রাজ্যকে ক্রস করে এসে তারা আমাদের এখানে একটা পুরুলিয়ার যেখানে খুব ভালো একটা হ্যাবিটেট আছে, যেখানে বাঘের থাকার মতো জায়গা আছে, সেরকম একটা জায়গায় সে এসে কিছুদিনের জন্য গেস্ট হয়ে থেকে গেল, স্টেট গেস্ট হয়ে আমাদের থেকে গেল। তো এখানে না একটু ম্যানেজমেন্টের প্রবলেম হয়েছে উড়িষ্যার সরকারের, এটা আমি আগেও অন্য জায়গায় বলেছি, যে উড়িষ্যায় যেহেতু সিমলিপালে একটা বাঘ নিয়ে একটা সমস্যা ছিল, ওদের বাঘের পপুলেশনের ব্যালেন্স ইত্যাদি, তো ওরা মহারাষ্ট্র, কি সমস্যা একটু ভেঙে বলো। মানে ওদের যে বাঘের সংখ্যাও কমে গিয়েছিল, প্লাস ওদের মেল ফিমেল রেশিওর ইত্যাদির ব্যালেন্স রাখার জন্য ওরা ঠিক করলো যে ওরা অন্য রাজ্য থেকে বাঘ এনে সিমলিপালে ইন্ট্রোডিউস করবে, এবং যাতে ওদের ওখানকার পপুলেশনটা একটা মানে ঠিকঠাক জায়গায় যায়। তো যাই হোক, তো ওরা একটা বাঘকে নিয়ে এলো, যে বাঘটাকে নিয়ে বিরাট একটা ঘটনা ঘটলো। 1 জানুয়ারি বাঘকে আমরা ফিরিয়ে দিয়েছি আমাদের রাজ্য থেকে উড়িষ্যায়। তো জিনাত বলে একটি বাঘ, তাকে মহারাষ্ট্র থেকে নিয়ে আসা হলো, এবং মহারাষ্ট্র থেকে নিয়ে এসে তাকে রাখা হলো এমন জায়গায়, তাকে রেডিও কলারিং করা হলো। রেডিও কলারিং করে তাকে আর তারা রেডিও ট্র্যাক করতে পারলেন না উড়িষ্যার যারা, গলায় একটা স্যাটেলাইট কলার পরানো থাকে যাতে ট্র্যাক করা যায়, যেহেতু তাকে একটা নতুন ল্যান্ডস্কেপে ইন্ট্রোডিউস করা হয়েছে। এবার বাঘের স্বভাব হচ্ছে যে, বা একটা ক্যাট ফ্যামিলির নেচার আমি বলবো, যে ক্যাট ফ্যামিলি মানে তাদের কোনো একটা নতুন জায়গায় যদি ছাড়া হয় বা ইন্ট্রোডিউস করা হয়, তাদের একটা ইনস্টিংক্ট থাকে, তারা চারদিকটাকে যাকে বলে আপনাকে তো কাল্টিভেট করতে হচ্ছে মশাইয়ের মতো, পুরো জায়গাটাকে তারা মানে কি বলবো, ঘুরে ফিরে দেখে, পুরো জায়গাটা বোঝাচ্ছে, এক্সপ্লোর করে। তো সেইরকম একটা করতে করতে সে আস্তে আস্তে ও সিমলিপালদের ওখান থেকে বেরিয়ে সে হাঁটতে হাঁটতে সোজা রাস্তায় আমাদের রাজ্যের দিকে এগোতে আরম্ভ করলো। সেখানে উড়িষ্যার তো আমি বলবো এটা ব্যর্থতা, উড়িষ্যা ফরেস্ট ডিপার্টমেন্টে তারা বাঘকে নিয়ে এসছে, তার দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছে। তো বাঘ বেরিয়ে এলো, তারা ব্যর্থ হলো বাঘকে কবজা করতে বা আটকে রাখতে বা করতে। তো সেই বাঘ আমাদের এখানে এসে একটা সমস্যা তৈরি হয়েছিল। ন্যাচারালি যে ল্যান্ডস্কেপে কোনোদিনও বাঘ মানুষ দেখেনি ইদানিংকালে, সেই জায়গায় হঠাৎ করে বাঘ এসে পড়ায়, সেখানকার লোক
একটু স্বাভাবিক কারণেই ঘেঁটে যায়। তো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বন দপ্তর খুব মানে এক্সপার্টাইজ নিয়ে, যেহেতু আমাদের রাজ্যে কনফ্লিক্ট অ্যানিমালসের যাকে বলে ম্যানেজমেন্ট, সেটাতে পশ্চিমবঙ্গ সবসময় একটা অনেকের কাছে দৃষ্টান্ত। আচ্ছা, দীর্ঘদিন ধরে, আজকে নয়। এবং তো তারা যাই হোক সেই বাঘকে কোনোভাবে রেস্কিউ করে তাকে, তো তারপরে সবাই জানি আমরা, তাকে ফিরিয়ে দেওয়া হলো। আচ্ছা আচ্ছা, দুবার এই ঘটনাটা ঘটলো বেসিক্যালি। তুমি আমাকে তুমি বললে পশ্চিমবঙ্গে আমরা ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট বা বাঘ ম্যানেজমেন্টের ক্ষেত্রে বাঘ ধরা, শুধু বাঘ না, বাঘ, হাতি, সবকিছু বন্য জীবজন্তুদের ম্যানেজ করার ক্ষেত্রে ভালো পারফর্ম করি। তাহলে মানে আমাদের আগে যে অনেকগুলো ফরেস্টে বাঘ ছিল কি, মানে পশ্চিমবঙ্গে কি চিরকাল শুধু সুন্দরবনেই বাঘ দেখতে পাওয়া শুধু পশ্চিমবঙ্গ কেন, গোটা ভারতবর্ষটাই তো বাঘ ছিল। আমরা যদি ইতিহাস দেখি, আজকে যদি সুচন্দ্রা থাকতো আরো গুছিয়ে বলতে পারতো। ওর পড়াশোনার বিষয়টাই হচ্ছে ইতিহাস, ও নিজে ইতিহাসের ছাত্রী। যাই হোক, তো গোটা ভারতবর্ষটাই তো বাঘ, যেটাকে আমি সবসময় বলি যে ইন্ডিয়া ইজ টাইগার, টাইগার ইজ ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ টাইগার, টাইগার ইজ ইন্ডিয়া। গোটা ভারতবর্ষটাই বাঘ। সেই জন্য আমাদের লোকাচারে এতে সবের মধ্যে বাঘ আছে। আজকে যদি আমরা মা দুর্গার কথা বলি, যে আমরা পশ্চিম বাংলা বাদে সব জায়গাতেই তো দুর্গার বাহন বাঘ, শেরাওয়ালি রূপে, সেটা উত্তরে দক্ষিণে সব জায়গাতেই। তো তার মানে কি? তার মানে হচ্ছে বাঘের প্রেজেন্সটা প্যান ইন্ডিয়া ছিল, সেটা শ্রিঙ্ক হতে 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 এখন এক একটা জায়গায় পকেটের মতো হয়ে গেছে। যেহেতু জঙ্গল কমেছে, আমাদের নিজেদের ডিমান্ড সব কিছুর জন্যে, যে এই কথাটা যে আমি গোটা ভারতবর্ষের পার্সপেক্টিভ থেকে যখন বলছি, সেই একই ব্যাপার পশ্চিমবঙ্গের থেকে। ইতিহাস বলে একসময় কলকাতা শহরের কাছাকাছিও বাঘ ছিল, কারণ যখন মেট্রো রেলের খনন হয়েছিল, কলকাতায় যখন মেট্রো রেলের কাজ শুরু হয়, সেন্ট্রাল এভিনিউর কোনো জায়গায় বাদামনের রিমেন্স পাওয়া গেছে। আচ্ছা, হ্যাঁ, তো তার মানে কি? তার মানে হচ্ছে সেখানে সুন্দরবনের পুরো এক্সটেনশন ওয়াজ এক্সটেন্ডেড টিল আমাদের কলকাতা, কারণ এখানে গঙ্গা ইত্যাদি পুরোটা লিঙ্কড। তো বাঘ হয়তো কলকাতার কাছাকাছি কোনো জায়গায় ছিল, এরকম তো ইতিহাসে শোনাই যায়। তো আমাদের সভ্যতা যেভাবে বিস্তার করেছে, আমাদের আমরা কারা? আমরা কারা, সৌরভ? মানুষ। আমরা মানুষ, ব্র্যাকেটে ভোটার। তো আমাদের সভ্যতা যেভাবে বিস্তার করেছে, সেইভাবে নন ভোটাররাও আস্তে 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 সিঙ্কড হয়ে গিয়ে তাদের জায়গাটা কমে গেছে। রিসেন্টলি কি বক্সা থেকেও বাঘ আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে গেছে? বক্সাতে আর বাঘ নেই? বাক্সায় বাঘের সংখ্যা একেবারে তলানিতে থেকে যাওয়ার কারণে বাক্সায় বাঘ দেখা যায় না। বাক্সার ল্যান্ডস্কেপটা, যেটা বলা হয় যে বাক্সায় ল্যান্ডস্কেপটা খুব ডিস্টার্বড, যেটাকে আমরা আমাদের ওয়াইল্ড লাইফের ভাষায় বলি যে বায়োটিক ইন্টারফিয়ারেন্সটা খুব বেশি। মানে বায়োটিক ইন্টারফিয়ারেন্স মানে জঙ্গলে মানুষের যাতায়াত বা নন জঙ্গল লোকেদের যাতায়াত ইত্যাদিগুলো একটু বেশি, সেই জন্য পুরো হ্যাবিটেটটা ডিস্টার্বড। সেই কারণে বাঘের সংখ্যা কমে গেছে, এবং অনেক সেই কারণে বাঘ হয়তো যেটা বলা হয় যে বাঘ এমন জায়গায় বাক্সার চলে গেছে যে, এবং সংখ্যা এতটাই কমে গেছে যে বাক্সায় বাঘ দেখা যায় না। কিন্তু বাক্সায় বাঘ ফিরিয়ে আনার জন্য একটা রিলোকেশন প্রোগ্রাম বহুদিন ধরে কথাবার্তা চলছে। কিন্তু তার জন্য যেটা দরকার, কিছু কিছু জায়গা বাক্সার হ্যাবিটেট ম্যানেজমেন্ট বা হ্যাবিটেট রেস্টোরেশন খুব প্রয়োজন। মানে যে সমস্ত জায়গার জঙ্গল, যাকে বাংলা ভাষায় বলে ঘেঁটে গেছে, সেই ঘেঁটে যাওয়া জায়গাগুলোর আবার নতুন করে তার সায়েন্টিফিক ম্যানেজমেন্ট করে সেই জায়গাটাকে বাঘের, এবং শুধু বাঘ তো নয়, বাঘের সাথে বাঘের যদি খাবার না থাকে তাহলে তো আর বাঘ শুধু থাকবে না। সেই হ্যাবিটেটটাকে আবার বাসযোগ্য বাঘের জন্য যদি করে আমরা তুলতে পারি, তার প্রচেষ্টা চলছে, ইতিমধ্যে তার প্রচেষ্টা চলছে করে সেখানে আবার বাঘকে ট্রান্সলোকেট করার একটা পরিকল্পনা আছে। আমরা সবসময় এটা আশা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে, আশা ছাড়া তো কিছু না। তবে আরেকটা যেটা খুব আনন্দের হচ্ছে, যেটা নেওড়া ভ্যালি, নেওড়া ভ্যালিতে বাঘ দেখা গেল, সেটা সবাই আমরা দেখেছি, মিডিয়াতে বেরিয়েছে ছবি, একবারের বেশি নেওড়া ভ্যালিতে বাঘ দেখা গেছে। এবং নেওড়া ভ্যালিকে আমি যেরকম আজ থেকে প্রায় আমার ধারণা গোটা 7-8 বছর আগে, কি আর একটু বেশি হবে, 10-12 বছর আগে, আমি একটা মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছিলাম আমি ব্যক্তিগতভাবে, যে নেওড়া ভ্যালিতে যেহেতু বাঘ আছে, বাঘের প্রেজেন্স রয়েছে, নেওড়া ভ্যালিকে যদি আমরা আর একটা টাইগার রিজার্ভ হিসেবে তুলে ধরতে পারি আমাদের
রাজ্যের তৃতীয় টাইগার রিজার্ভ হিসেবে। নেওড়া ভ্যালি তৃতীয়, মানে প্রথম হচ্ছে সুন্দরবন, দ্বিতীয় সুন্দরবন, বাক্সা এবং নেওড়া ভ্যালি ভ্যালি। যদি আমরা তাকে ভবিষ্যতে টাইগার রিজার্ভ হিসেবে তুলে ধরতে পারি বা ডিক্লেয়ার করানো যায়, তাহলে সেখানকার অটোমেটিক্যালি সেখানে পর্যটন বাড়বে এবং সেখানকার যারা প্রান্তিক মানুষ তাদের একটা কর্মসংস্থান তৈরি হবে, একটা পুরো ইকোনমি সেই জায়গাটা ফ্লারিশ করবে বলে আমার বিশ্বাস। কারণ বাঘ ইটসেলফ ইজ ইকোনমি ভারতবর্ষে, এটা প্রমাণিত। আজকে রানথাম্বোর টাইগার রিজার্ভের জন্য, রানথাম্বোর টাইগার রিজার্ভের বাঘের জন্য তার পুরো যে চারপাশের জায়গা, যেটা সাওয়াই মাধোপুর, যে তার মেন যাকে বলে সাওয়াই মাধোপুরকে বলা হয় গেটওয়ে অফ রানথাম্বোর। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। এত কয়েক হাজার লক্ষ মানুষের কাছাকাছি তাদের কিন্তু যাকে বলে তাদের পেট চলছে বাঘের জন্য। বাঘকে কেন্দ্র করে পর্যটন, এবং এই পর্যটন শিল্পের সাথে একটা বিশাল সংখ্যায় মানুষ প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বিভিন্নভাবে জড়িয়ে আছে। ঠিক সেভাবেই আমি বলছি, সুন্দরবনে যদি আজকে যদি সুন্দরবনের ল্যান্ডস্কেপে বাঘ না থাকতো, আজকে উড়িষ্যার ভিতরকানিকা আর সুন্দরবন ইজ আইডেন্টিক্যাল বাদাবন হিসেবে, বাদাবনের জঙ্গল হিসেবে, তার লুক হিসেবে সবকিছু, কিন্তু ডিফারেন্স হচ্ছে বাঘ। সুন্দরবনে বাঘ আছে আর ভিতরকানিকাতে উড়িষ্যায় বাঘ নেই। এই দুটোর কারণে যদি আমরা দেখি তাহলে কতটা ডিফারেন্স। এবং এই সুন্দরবনের যে এত সংখ্যায় মানুষ সুন্দরবনের পর্যটনের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, এই এত এত লক্ষ লক্ষ মানুষ সুন্দরবনে আসছেন দেশ বিদেশ সব জায়গা থেকে, এবং তার জন্যে এতগুলো মানুষের সংসার চলছে, এতগুলো মানুষের জীবিকার জায়গা তৈরি হচ্ছে, কর্মসংস্থান জেনারেটেড হচ্ছে, এটার একমাত্র কারণ বাঘ। হ্যাঁ, একদম। হ্যাঁ, এটা আমি শুধু রানথাম্বোর আর সুন্দরবন নিয়ে বললাম, এটা গোটা ভারতবর্ষে আমাদের করবেটের রামনগরকে বলা হয় যে গেটওয়ে অফ করবেট, অত বড় ল্যান্ডস্কেপ করবেটের। এই করবেটে কয়েক হাজার কয়েক লক্ষ মানুষের রুটি রুজি কিন্তু বাঘ এবং পয়েন্ট অফ অ্যাট্রাকশন বাঘ। তোমার বাঘ নিয়ে দুটো গল্প শুনলাম, দুটোই অসাধারণ এবং রোমাঞ্চকর। বাঘ নিয়ে যদি আরেকটা গল্প শোনা যায় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, আরেকটা গল্প হচ্ছে, এই গল্পটা আমার থেকে আমার বউ বেশি ভালো বলতে পারে। তার কারণ হচ্ছে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স এই গল্পর হচ্ছে ও, আমি সেকেন্ড হ্যান্ড। আচ্ছা। সেটা হচ্ছে রানথাম্বোরে আমরা একটা সময় ছিল 2003, 4, 5 এই সময়টা আমরা রানথাম্বোরে প্রত্যেক বছর সেন্সাস করতে যেতাম, রানথাম্বোরে বাঘের সেন্সাস। তার কারণ হচ্ছে, এখানে আমি আবার একটুখানি ডেভিয়েট করছি তোমার প্রশ্নটার থেকে। সেটা হচ্ছে রানথাম্বোরে আমাদের বাঘ কি বলবো কনজারভেশন বা সংরক্ষণে আসার পেছনে মূলত যিনি প্রধান দায়ী তার নাম হচ্ছে ফতেহ সিং রাঠোর। ফতেহ সিং রাঠোরের নাম অনেকেই শুনেছেন, যারা তো বন্যপ্রাণ নিয়ে চর্চা করেন, সংরক্ষণ নিয়ে চর্চা করেন, তারা তো শুনবেনই। ফতেহ সিং রাঠোর ছিলেন একজন লেজেন্ডারি কনজারভেশনিস্ট এবং ওনাকে বলা হয় ফাদার অফ রানথাম্বোর। তো উনি আমাদের দুজনকে বলা যায় যে একদম মানে যাকে বলে বাঘের বর্ণ পরিচয় আমাদের হচ্ছে উনি হচ্ছেন আমাদের টাইগার গুরু। এবং উনি এবং আরেকজন মানুষ যার কাছে আমরা চিরঋণী, তিনি হচ্ছেন ডক্টর প্রদীপ ব্যাস, যিনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের একজন এনিগম্যাটিক ফরেস্ট অফিসার। মানে এত এনিগম্যাটিক ফরেস্ট অফিসার আমার ধারণা খুব কম সংখ্যায় গোটা ভারতবর্ষে দেখা গেছে। উনি যে ধরনের ওনার সব কিছু, এবং উনি যেরকম আমাদের সংগঠন শেরের নামকরণটাই ওনার করা। এই দুজন মানুষ, এবং তার সাথে মিস্টার বিট্টু সাইগাল আছেন, যিনি স্যাংচুয়ারি এশিয়া ম্যাগাজিন এডিট করেন। উনিও আমাদের এই পুরো জার্নিটার পেছনে ওনারও একটা খুব বড় ভূমিকা আছে। যাই হোক, এবার আমি আসল জায়গাটায় ফিরে আসি। সেটা হচ্ছে যে আমরা রানথাম্বোরে টাইগার সেন্সাস করতে প্রতি বছর যেতাম, কারণ তখন উনি ফতেহ সিং রাঠোর আমাদের প্রত্যেক বছর ওনার টিমে আমাদের নিতেন এবং আমরা ওখানে সেন্সাস করতাম। তো সারা আমাদের কাজ ছিল ভোরবেলা আমাদের 2:30 থেকে 3টের মধ্যে ঘুম থেকে উঠতাম আমরা। অন্ধকার, তখন অন্ধকার থাকতে উঠে আমাদের তৈরি হয়ে যেতে হতো। তৈরি হয়ে ঠিক যে মুহূর্তে একদম যাকে বলে ফার্স্ট রে অফ লাইট, ওই ফার্স্ট রে অফ লাইট থেকে আমাদের হাঁটা শুরু হতো জঙ্গলে। এই রানথাম্বোরের মতো জঙ্গলে পায়ে হেঁটে ঘোরার
অভিজ্ঞতাটা আমাদের হয়েছে, এখন বলছি গায়ে কাঁটা দিচ্ছে। যাই হোক, তো সেটা একবার না, একাধিক বছর, কয়েক বছর। তো তো এরমভাবে সারাদিন আমাদের ঘুরতে হতো। ঘুরে আমরা এই মোটামুটি 4:30 4:30 এরম সময় আমরা ফিরতাম। ফিরে তারপরে আমাদের ওই স্নান টান করে আমরা আবার তৈরি হতাম। এখানে একটু কেটে নি, সেটা হচ্ছে সেন্সাস যে হয়, যে বাঘ যে গোনা হয়, কিভাবে গোনা হয়? ডাইরেক্ট 1 2 3 4 অন করে তো লাইন দিয়ে বাঘ দাঁড়িয়ে থাকে? তা নয়, আগে যে পদ্ধতিটা ছিল, যেটা এখন অনেক সায়েন্টিফিক হয়ে গিয়েছে। আগে কি পায়ের ছাপ? আগে পায়ের ছাপের কাস্টিং যেটা আমরা করতাম, সেটা হচ্ছে আমরা জঙ্গলের এক একটা মানে রাস্তায়, যাকে বলে জঙ্গলের যে রাস্তা, সেই রাস্তার ওপর পাগমার্ক প্যাড তৈরি হতো। মানে এই কি বলবো, হালকা শুকনো মাটি সেই সমস্ত জায়গায় একটু বেশি করে ছড়িয়ে রাখলে সেখান দিয়ে বাঘ হেঁটে গেলে পায়ের ইমপ্রেশন পড়তো। সেই ইমপ্রেশনকে প্লাস্টার অফ প্যারিসের কাস্টিং করতে হয়। সেটার একটা পদ্ধতি আছে। এই প্লাস্টার অফ প্যারিসের কাস্টিং করে সেই কাস্টিং মিলিয়ে বাঘের নির্ভর করতো। এবার যেটা হতো, যেটা দেখা গেল পরবর্তীকালে যখন সায়েন্স আরও অ্যাডভান্সড হলো, যে অনেক সময় এটাতে ভুল হয়ে যাচ্ছে। কোনো জায়গায় একই বাঘের 2 জায়গায় 2 রকম ছাপ পড়েছে। কোনো জায়গায় হয়তো মাটি বা যে জায়গায় ছাপটা পড়েছে সেটা একটু বেশি গভীর হয়েছে, আবার কোনো জায়গায় একটু হালকা হয়েছে। এটা ভুল, একটা এর জায়গায় থাকতো ভুল হওয়া। তো তার পরবর্তীকালে যেটা হলো সেটা হচ্ছে ক্যামেরা ট্র্যাপ বসানো হলো। আচ্ছা, এই ক্যামেরা ট্র্যাপ হচ্ছে একটা অদ্ভুত জিনিস, যেটা হচ্ছে বাঘ তার নিজের ছবি নিজে ক্লিক করায়। মানে দিয়ে একটা রাস্তার দুপাশে ক্যামেরা সেট আপ থাকবে, এবং সেখান দিয়ে বাঘকে যে কোনো জন্তু হেঁটে গেলে অটোমেটিক্যালি ক্যামেরা ফ্ল্যাশ হয়ে তার ছবি তুলে নেবে। ও আচ্ছা, হ্যাঁ, ক্যামেরা ট্র্যাপ। তো এখন পুরোটাই হচ্ছে ক্যামেরা ট্র্যাপ পদ্ধতিতে বাঘের ছবি উঠছে। এবং বাঘের যেরকম আমাদের হাতের রেখা আমাদের প্রত্যেকের আলাদা আলাদা, বাঘের গায়ের ডোরা প্রত্যেকটা বাঘের আলাদা, ইন্ডিভিজুয়াল আলাদা। এই প্যাটার্নটা পাওয়া যায়। যদি আমরা সবকটা বাঘের লেফট ফ্ল্যাঙ্ক ধরি, মানে বাঁ দিকটা ধরছি, এই বাঁ দিক প্রত্যেকটা বাঘের মিলিয়ে আমরা বুঝতে পারবো যে কটা বাঘ আছে। আচ্ছা, এটাই হচ্ছে এখনকার। প্লাস এখন যেহেতু অনেক একটা সফটওয়্যার এসে গেছে, সেই সফটওয়্যার দিয়ে স্ট্রাইপস ম্যাচিং করা যাচ্ছে। তো এইটা একটা বাঘ গোনার একটা কারণ হয়েছে। আরেকটা যেটা এখন আরেকটা সিস্টেম যেটা হচ্ছে, যেটা আমাদের এক একটা জঙ্গলের এক একটা জায়গায়, যদি আমরা একটা জায়গাকে বেছে নিচ্ছি, সেই জায়গাতে কতটা বাঘের পপুলেশন সাপোর্ট করার মতো খাদ্য আছে বা খাবার আছে, কটা হরিণ আছে, বা কি সংখ্যায় হরিণ দেখা যাচ্ছে, কি সংখ্যায় শুয়োর দেখা যাচ্ছে, বা অন্যান্য কোনো অন্য প্রজাতির বন্যপ্রাণ দেখা যাচ্ছে কিনা যার উপরে বাঘ ফিড করতে পারে। হ্যাঁ, সেই জায়গাকার ভেজিটেশনটার হেলথটা কিরম আছে, এইটা দিয়েও আন্দাজ করা যাচ্ছে যে কটা বাঘকে সেই জায়গাটা সাপোর্ট করতে পারে। মানে এই হেলথ অফ আ ফরেস্ট ক্যান সাপোর্ট হাউ মেনি টাইগার্স। তো এগুলো সব হচ্ছে মানে এখন বিজ্ঞান ভিত্তিক বাঘের গণনা। সরি, কেটেছিলাম। এবার আমরা আবার তোমাকে ওই জায়গায় ফিরিয়ে দিয়ে যাই, যে তোমরা সারাদিন ধরে হাঁটতে, বিকেলবেলা তখন তোমরা আবার ফিরে আসতে। হ্যাঁ, আমরা বিকেলে ফিরে আসতাম। বিকেলে ফিরে এসে আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমাদের স্নান টান করা হতো। তো এরকম একদিন ফিরে আসা হয়েছে। রামথাম্বোর যারা গেছেন তারা তো জানবেনই, তাদের বুঝতে সুবিধে হবে। আমরা যোগী মহল বলে একটা সাংঘাতিক একটা, যাকে বলে হিস্টোরিক্যাল একটা, কি বলবো, একটা অংশ, একটা বাড়ি আছে, একটা বিল্ডিং আছে যোগী মহল। সেটা একটা প্রাসাদ কিন্তু। আচ্ছা, হ্যাঁ, সেই প্রাসাদের একতলায় আমাদের একটা ভাঙা বাথরুম ছিল। সেই ভাঙা বাথরুমে আমাদের স্নান করতে হতো। একজন বাথরুমে গেলে আরেকজনকে পাহারা দিতে হতো, এরকমই একটা বাথরুম সেটা। তো যাই হোক, সেই বাথরুমটা ঠিক যোগী মহলের যে পেছনটা, যেদিকে বাথরুমটা, তার থেকে একটু এরম, মানে সেই দেয়ালটা এরম নেমে গিয়ে পুরোটা জঙ্গলের রাস্তা, এবং সেটা হচ্ছে পুরোটা লেক। হ্যাঁ, মানে রামথাম্বোরের একদম ওই যোগী মহলের সামনের যে লেক বিখ্যাত, সেই লেকের জল শুকিয়ে একটু মাঝের দিকে, বাইরে একটা শুকনো, এই সমস্ত জায়গা। তো আমরা এরকম স্নান করে, সুচন্দ্রা স্নান হয়ে গেছে, ও বেরিয়ে ওই জাস্ট যেখানটা একটা বারান্দার মতো, বারান্দা ঠিক নয়, জঙ্গলের সাথে হয়তো হার্ডলি 5-6 ফিটের একটা আপ ডাউন, ওই বারান্দাটার ওপরে ও দাঁড়িয়ে মাথা মুছছে। আমি তখন বাথরুমের ভেতরে জাস্ট করছি। এরম সময় ও অনুভব করলো যে একটা
এক জঙ্গলের একটা দিক থেকে, মানে যোগীমহলের একটা সাইড থেকে, সেখানে একটু গাছপালা বেশি, সেখানের ভেতর থেকে বুলেটের মতো খরগোশ দুটো বেরিয়ে পালিয়ে গেল। আচ্ছা। হ্যাঁ, তো ও সুচন্দ্রা দেখি মনে হচ্ছে এই পালানোটা ঠিক স্বাভাবিক দৌড়ে পালানো নয়, এই পালানোর পেছনে নিশ্চয়ই এমন কোনো কারণ আছে যে এই ধরনের মরণ পলায়ন এটা কিন্তু হতে পারে না। তো ওইটা আন্দাজ করেই ও আমাকে মানে চাপা গলায় চেঁচাতেও পারছে না, চাপা গলায় আমাকে বলছে যে অবস্থায় আছো বেরিয়ে এসো বাথরুম থেকে, মানে এই। আর আমিও মানে কোনোভাবে একটা গামছাকে কোনোভাবে জড়িয়ে বেরিয়েছি। বললে বিশ্বাস করবে না কেউ যে আমরা বেরিয়েছি আর ঠিক ওখান থেকে বাঘ বেরোলো, বেরিয়ে হাঁটতে 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 আমাদের সাথে হার্ডলি আমি বলছি হয়তো 10 ফিটের ডিফারেন্স, হাঁটতে হাঁটতে আমরা একটু অ্যাডভান্টেজ কি আমরা একটু এলিভেশনে রয়েছি, ও নিচে আছে, এলো আমাদের সামনেটায় আমাদের দিকে এরমভাবে ঘাটটা তুলে আমাদের দুজনকে দেখলো, আচ্ছা তোরাই হচ্ছিস সেই সর্ট অফ এরকম একটা লুক দিয়ে মাথাটা নিয়ে আবার হাঁটতে হাঁটতে বেরিয়ে চলে। মানে এইটা একটা না, মানে যাকে বলে একটা আমাদের বোধহয় বলে না এক একটা স্মৃতি, গো ডাউন ইন দ্য গ্রেভ উইথ ইউ, এটা একটা সেরকম একটা অভিজ্ঞতা। কি সাংঘাতিক, বাপরে বাপ। এবার আবার আমরা একটু সুন্দরবনে ফিরে আসি। না, সুন্দরবনে ফেরার আগে আরেকটা জিনিস জেনে নিই। বাঘ নিয়ে প্রচুর কথা হচ্ছে, সামান্য কথা কুমির নিয়েও হলো। তো তুমি আমাকে বলো, ওয়াইল্ড লাইফে আর একটা খুব গ্ল্যামারাস এবং খুব কি বলবো রয়্যাল জীবের নাম হচ্ছে হাতি। বুনো হাতি নিয়ে তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে? প্রচুর প্রচুর এক্সপিরিয়েন্স। যেরকম বুনো হাতি প্রায় আমাদের, প্রায় না, আমাদের গাড়ির বনেটের ওপরে এসেও মেরেছে সুর দিয়ে। হ্যাঁ, গাড়ি উল্টে দেওয়া হয়েছে। আমি এই ল্যান্ডস্কেপগুলো বলতে চাই না, এগুলো অনেক কারণ আছে। আচ্ছা। তো এরম হয়েছে যে দাঁতাল এসে আমাদের বনেটের ওপর এইভাবে মেরেছে, মানে অ্যাজ ইফ গাড়ি উল্টে দেওয়ার মতো। এরম হয়েছে যে একবারে সরু রাস্তা শুধু নয়, একদিকে খাদ রাস্তার এবং খুব একামেকা রাস্তা, দক্ষিণ ভারতের একটা জায়গায়, সেখানে আমাদের হাতি মানে টানা বোধহয় আমার তো মনে হয় অলমোস্ট হাফ আ কিলোমিটার আমাদের চেজ করেছে, আমাদের গাড়িকে আমরা ব্যাকে নিয়ে পালাতে হয়েছে। ওরে বাবা, ব্যাক করে হাফ কিলোমিটার? এরকম, মানে সেই ওইটি বললাম, ওই যে জঙ্গলে যেতে গেলে বা জঙ্গলে ঘুরতে গেলে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে গাড়িটা কে চালাচ্ছে, সে কতটা ক্যাপেবল। আচ্ছা। আমি মানে এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তো এরম অভিজ্ঞতা হয়েছে, সে খাদে পড়ে যাওয়ার অবস্থা, যে যদি সেদিন গন্ডগোল কিছু হয়ে যেত, হাতি তো পরে হয়তো মারতে পারতো না, কিন্তু গাড়িটা খাদে পড়ে যেত আমাদের। হাতি কি খুব জোরে দৌড়তে পারে? সাংঘাতিক জোরে, মানে হাতিকে যারা মানে আন্ডার এস্টিমেট করবে তাদের জীবনে বিপদ আছে। যে হাতি কত ফাস্ট, কতটা ডিস্টেন্স কভার করতে পারে চাইলে, এবং সেটা আমরা কিছুই না তার কাছে, এরমও হয়েছে। আমরা নর্থ বেঙ্গলে পায়ে হেঁটেও হাতি তাড়া খেয়েছি, কিন্তু সে মানে তাড়া মানে করে দাঁড়িয়ে গেছে, আমরা পালিয়ে গেছি, এটা হয়েছে। কিন্তু গাড়ি নিয়ে যে তাড়া করে যাচ্ছে, ওই যেটা বললাম যে নর্থ ইন্ডিয়াতে যেটা হয়েছিল, আমাদের বনেটে এসে মারলো হাতি, এবং একটা হাতি আটকে রেখে দিল আমাদের প্রায়, আমরা 2-2.5 ঘন্টা আমরা যেতেই পাচ্ছি না, একদিকে যাওয়ার রাস্তা নেই, জল, আর একদিকে যেতে পারছি না, সে হাতি ওখান দিয়ে দাঁড়িয়ে আছে, অন্ধকার হয়ে গেল। আচ্ছা। আর একটা দক্ষিণ ভারতে ওই একামাকা রাত, তো এরও হাতি, কিন্তু ওই সেটা হচ্ছে জঙ্গলের নিয়ম, জঙ্গলটা তার, আমি তো ইনফিল্ট্রেটার, আমি তো বাইরের থেকে গেছি, সে তো অবলাইজ করছে আমাকে, আমি তো আমায় ডাকেনি, আমি ফোর্স এন্ট্রি করেছি জঙ্গলে। ওই হাতি বিভিন্ন সময়, হাতির বিভিন্ন করিডোরে হাতি যখন পেরোতে যায়, তখন হাতিদের অনেক ক্ষেত্রে নানান রকম দুর্ঘটনার খবর, আনফর্চুনেট দুর্ঘটনার খবর শুনতে পাওয়া যায়। হাতিদের ক্ষেত্রে এই যে দুটো জিনিস ঘটছে, একটা হচ্ছে পোচিং ইজ স্টিল হ্যাপনিং, দ্যাটস ওয়ান, অ্যান্ড সেকেন্ড ইজ হাতিরা যে করিডোর দিয়ে যাতায়াত করে, সেই করিডোরগুলোতে মানুষের যানবাহনের ধাক্কায় অনেক সময় হাতিরা প্রাণ হারাচ্ছে। এই দুটো কি কারণে ঘটছে বলে তোমার মনে হয়? না, হচ্ছে যেটা আমি বলছি যে হাতির হচ্ছে ট্র্যাডিশনাল নলেজের ওপরে ওদের বেঁচে থাকা, ওরা না, ওদের যে নলেজটা ওদের মাথায় যেটা থাকে, সেটা কিন্তু ওরা ওই মানে যাকে বলে লেগাসিতে পাস অন করে জেনারেশনদের। আচ্ছা। এবার হাতির এক একটা ফরেস্টে তাদের এলিফ্যান্ট করিডোর থাকে, সেগুলো সব ট্র্যাডিশনাল করিডোর। আমার দাদুর বাবাও সেই করিডোর ব্যবহার করেছে, আর নাতিও ব্যবহার করছে, এরকম
তার ওই নলেজটা বা ওই ইনফরমেশনটা তার কাছে রয়েই গেছে, যে ওই পুরো জেনারেশনস ধরে সে হাতি জানে যে সেই ছোটবেলার থেকে একটা হাতি যখন বড় ওইভাবে তারা নলেজটা ট্রান্সফার হয়েছে, সে জানে যে আমাকে এইখান দিয়ে স্প্ল্যানেট থেকে বাঁদিকে ঘুরে গিয়ে টিপু সুলতান মসজিদ হয়ে ওখান দিয়ে যেতে হবে, এরকম একটা নলেজ। এবার যেটা হচ্ছে, জঙ্গল যেহেতু র্যাপিডভাবে ফ্র্যাগমেন্টেড হচ্ছে, জঙ্গলের মধ্যে বসতি গড়ে উঠছে, জঙ্গলের মধ্যে দিয়ে হাইওয়ে তৈরি হচ্ছে, জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনের লাইন পাতা হচ্ছে, বিভিন্ন রকমের এবার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, জঙ্গলকে ব্লক করে দিয়ে সেখানে বাউন্ডারি ওয়াল দিয়ে কোনো বড় কোনো কিছু একটা শুরু হলো, মানে একটা জিনিস তৈরি হলো, এই যে ট্র্যাডিশনাল রুটগুলো তাদের সব ঘেঁটে যাচ্ছে, যার জন্যে কনফ্লিক্টটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে আমি যে প্রথমে যে একটা কথা বলেছিলাম না, আমরা সব করেছি, আমাদের সমস্ত কিছু, আমরা খালি একটা জায়গায় খুব মোটা একটা লাইন টেনে দিয়েছি যে আমরা মানুষ, আমাদের ভোটাধিকার আছে, আর এরা বন্যপ্রাণী, এদের ভোট নেই, তো উই উইল গেট মোর অ্যাডভান্টেজ দ্যান দ্য আদার সাইড। এই একটা জিনিস খুব সাংঘাতিক জায়গায় কিন্তু দাঁড়িয়ে গেছে। এটা কিন্তু আমি শুধু ভারতবর্ষের কথা কিন্তু শুধু আমাদের এখানকার না, এটা গোটা ভারতবর্ষ কেন, অ্যাক্রস দ্য গ্লোব আমার মনে হয় মানুষের অগ্রাধিকার বেশি হয়ে গেছে, বন্যপ্রাণের অগ্রাধিকার কম হয়ে গেছে। মানুষের পপুলেশনের কাছে, মানুষের ডিমান্ডের কাছে, এই যে চাই আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই, এই যে চাইয়ের কাছে বোধহয় বন্যপ্রাণ কোনো জায়গায় হেরে যাচ্ছে, কোনো জায়গায় না হেরেই যাচ্ছে। মানে সেটার জন্য আমাদের গভর্নমেন্ট বা খুব একটা অ্যাডিকুয়েট স্টেপ বা প্রপার স্টেপ কি নিতে পারছেন না? না, প্রপার স্টেপ নিতে পারছে না আমি বলবো না। তার কারণ হচ্ছে বন্যপ্রাণ সংরক্ষণটা না এখন একটা যেটা হয়েছে, ইট ইজ অ্যাকচুয়ালি বেসড অন পলিটিক্যাল উইল। আমার সদিচ্ছা কতটা আছে, আমি কতটা করতে চাই এবং কতটা আমি করতে পারি, কতটা আমি করব, কতটা করব না, আমার মনে হয় এই অনেকগুলো জায়গা না খুব মানে ভাবে ডিফাইন্ড হয়ে গেছে, যার জন্যে আমরা কোনো জায়গায় মনে হচ্ছে যে আমরা বোধহয় কোনো জায়গায় না আর মানে ওদের বোধহয় আর খুব আমরা স্লো পয়জন করছি, ইম্পর্টেন্স দিচ্ছি না ওদের জীবনটা। কারণ এটা একটা স্লো পয়জনিং চলছে, মানে ওরা একদিনে তো চাট করে কিছু কেটে সব বন্ধ হয়ে যাবে না, দিস উইল টেক টাইম। কিন্তু যেটা আছে সেটা আস্তে 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 খুব গ্র্যাজুয়ালি সেটা আস্তে আস্তে ডাউনফল হচ্ছে। আমাদের এটা খুব বেড়ে যাচ্ছে, আমাদের প্রকোপটা, বা আমরা মানে এটা আমি খুব ঠিক কথা বলেছো। মানে আমি রিসেন্টলি এর দিকে জলদাপাড়া গেছিলাম, ওই মূর্তি নদীর তে একটা বেসিক্যালি একটা রিসর্টের উদ্বোধন করতে গিয়েছিলাম জয়দীপ দা। আমি এর আগে বহুবার গেছি, তো শুটিংয়ের জন্য গেছি, এতে গেছি, চারদিকে চা বাগান, তারপর জঙ্গল, এই ছিল মানে কি বলবো ল্যান্ডস্কেপটা এটা ছিল। এবারে গিয়ে দেখলাম মানে ঠিক করছে রিসর্ট, মূর্তির ধার জুড়ে পুরোটা রিসর্টস হয়ে গেছে, এবং আরো অসংখ্য রিসর্ট তৈরি হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন পুরো রাস্তা জুড়ে। মানে জঙ্গল থেকে কংক্রিটের জঙ্গলে এই যে চলে যাচ্ছে, এই যে জঙ্গল থেকে কংক্রিটের জঙ্গল হয়ে যাচ্ছে, এটা তো গভর্নমেন্ট পারমিট করছে বলে হচ্ছে, এদের তো লাইসেন্স লাগছে, পারমিশন লাগছে, হ্যাঁ, সমস্ত কিছু একটু প্রয়োজন হচ্ছে। তাহলে মানে কোথাও গিয়ে তো সরকারের ঔদাসীন্য, কোথাও গিয়ে এটা যে শুধু আমাদের এখানে মূর্তিতে ঘটছে শুধু তা না, আমি এটা এক্সাম্পল, গোটা ভারতবর্ষে ঘটছে। করবেটেরও হচ্ছে, করবেটের পুরো রিভার বেড একদম ব্লক করে দিয়ে, পুরো যাকে বলে ওয়াইল্ড লাইফ করিডোর ব্লক করে দিয়ে, সেখানে ওই রকম যাকে বলে না মাশরুমিং অফ হোটেলস অ্যান্ড রিসর্টস অ্যান্ড অল দ্যাট, এগুলো হচ্ছে। এবং এটা মানে ওই যে বলছি চাহিদা, আমাদের চাহিদার কাছে ওরা সব জায়গা দিয়ে হেরে যাচ্ছে, এবং আমরা জিতে যাচ্ছি। তার কারণ কি তো বললাম, আমাদের জিতে যাওয়ার কারণ একটাই। হ্যাঁ, তোমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে শের, অর্থাৎ SHER, এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হচ্ছে SHER, হচ্ছে সোসাইটি ফর হেরিটেজ অ্যান্ড ইকোলজিক্যাল রিসার্চেস। আচ্ছা, খুব সুন্দর নামটা, এবং নামকরণ ডক্টর প্রদীপ ব্যাসের করা। হ্যাঁ, তুমি বললে তো। শের প্রচুর কাজ করে সুন্দরবন জুড়ে, এবং সুন্দরবন সম্পর্কে যদি আমরা আরেকটু ভালোভাবে জেনে নিই, সোশিও ইকোনমিক কন্ডিশনটা একবার জেনে নেওয়া ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। সুন্দরবনে প্রায়ই বহু মানুষ কখনো কুমিরের
হাতে তো না, কখনো কুমিরের জন্য, কখনো বাঘের জন্য। ওদের বলা হয় জলে কুমির ডাঙায় বাঘ, মারা যান। কখনো মধু সংগ্রহ করতে গিয়ে মারা যান। কখনো তুমি বললে, এটা আমার খুব একটা জানা ছিল না, যে মাছের জাল টানতে গিয়ে অনেক সময় কুমিরের প্রকোপে মারা যান। বাগদার মিন টানতে। হ্যাঁ হ্যাঁ। এই যে মানুষগুলো এই যে মারা যাচ্ছে, তাহলে এরা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো করছে কেন? করছে তার কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে আমরা সবাই মিলে চেষ্টা করেও তাদের পর্যাপ্ত যাকে বলে অল্টারনেটিভ লাইভলিহুড, যেটা কোনো কর্মসংস্থান করতে পারিনি, করে উঠতে পারিনি। যে ভলিউমের কর্মসংস্থান দরকার ছিল বা যে মানে যতটা প্রয়োজন ছিল ততটা হয়তো আমরা করে উঠতে পারিনি। সেই কারণেই তারা এখনো জঙ্গলের ওপর নির্ভরশীল। এই জঙ্গলের ওপর মানুষের নির্ভরশীলতা আমাদের কমাতেই হবে। তার কারণ হচ্ছে, আমি আবারও বলছি, যেহেতু আমরা সবাই বলছি যে আমরা প্রো মানুষ, যদি আমরা ধরেই নিই আমরা প্রো মানুষ, তার কারণ আগে বলেছি আর বলবো না। আমরা যেহেতু প্রো মানুষ, আমরা কিন্তু মানুষের জন্যই যদি করি, সব থেকে আগে আমাদের যেটা করতে হবে, মানুষকে জঙ্গলের ওপর নির্ভরশীলতার থেকে সরিয়ে আনতে হবে। আমি মানুষকে ভালোবাসবো, মানুষের ভালো চাইবো, আর চাইবো সেই লোকটা গিয়ে বাঘের সাথে লড়াই করে মাছ মারুক, কাঁকড়া মাছ ধরুক, কাঁকড়া মারুক, মধু কাটুক। এটা হতে পারে না। আমাকে দুটো কথা আমি একই মুখে বলতে পারবো না। মানুষের ভালো চাইবো, আবার মানুষকে ওই ঝুঁকির মুখে ঠেলেও দেব। এই দুটো কিন্তু চলতে পারে না। সুতরাং এইটা কিন্তু আমি বলছি, ফরেস্ট ডিপেন্ডেন্স আমাদের যেভাবে হোক কমাতে হবে। তার জন্যে যে কাজ করা দরকার, এবং আবারও বলছি, এটা কোনো ম্যাজিক কাজ না। এটা বলতে মনে হয় একবারে দারুণ একটা, বলতে ভালো লাগে বলে বলছি তা নয়। এটা যতটা বলা সহজ, ঠিক ততটাই ডিফিকাল্ট একটা কাজ। কারণ যে ভলিউমের রিকোয়ারমেন্ট, সেই ভলিউমের রিকোয়ারমেন্টটাকে মিট করা, ওইখানেও একটা বড়, আমি আবারও বলছি, মানুষের একটা যে পপুলেশন, যে জনসংখ্যাটা একটা বড় জিনিস। তার যে ডিমান্ডটা, তার যে প্রয়োজনটা, সেটা একটা বড় জায়গা। সেইটাকে আমরা কতটা অ্যাড্রেস করতে পারবো, সেটাও একটা বড় কথা। কিন্তু আমাদের এটা করতেই হবে, এছাড়া কিন্তু মানুষকে ওই এই বিপদের মুখে ফেলে রেখে দিতে হবে, কিচ্ছু করার নেই। তোমরা যখনই কাজ করো, তোমাদের নানান ধরনের প্রজেক্টসের কথা আমি জানি, পড়েছি, শুনেছি, জেনেছি। তোমরা জেনারেলি অনেক ক্ষেত্রেই ফরেস্ট গার্ডদের ভীষণ ইনভলভ করো, সেটা কেন করো? কারণ আমার যেটা মনে হয় যে ফরেস্ট গার্ডেরা আছে বলেই এখনো সিস্টেমটা রান করছে গোটা ভারতবর্ষে। এটা শুধু আমাদের এখানে না, গোটা ভারতবর্ষের জঙ্গলটা যারা পাহারা দিচ্ছে, যাদের আমরা মাড অন দ্য বুট সোলজার বলি, যারা ফুট সোলজার্স যাদের বলা হয়, এদের ওপরে ভিত্তি করেই তো সুন্দরবন এবং সমস্ত জঙ্গল পাহারা, এদের জন্যেই সব কিছু সফল হচ্ছে। আজকে যদি জঙ্গলের বাঘ, হাতি একটা দুটো করেও যদি ঘুরে বেড়ায়, এটার পেছনের অবদান কিন্তু ওই লোকগুলোর, যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সুন্দরবনের কাদা মাটিতে হাঁটুর ওপর অবধি কাদায় ঢুকে গিয়ে করা, তাদের বাড়ি ঘরদোর ছেড়ে দিনের পর দিন এমন জায়গায় সুন্দরবনের তারা ডিউটি করে যেখান থেকে ফিরতেই তাদের গোটা দিন, দুদিন লেগে যাবে। তাদের একটা মেডিকেল এমার্জেন্সি যদি হয়, তাদেরকে সেই একটা ফেসিলিটিতে আনতে বিশাল সময় লেগে যাবে। এই এত কিছু তারা চ্যালেঞ্জেসের মধ্যে তারা যে কাজটা করে যাচ্ছে, তার জন্য আমি তাদের সবসময় স্যালুট করি। আমাদের সংগঠন সেট সবসময় মনে করে এরাই কিন্তু হচ্ছে আসল সুপার হিরো অফ কনজারভেশন। সুপার হিরো, যেহেতু তুই সিনেমার লোক, তুই তো হিরো লোক, কিন্তু তুই আসল হিরো নোস। আসল হিরো হচ্ছেন ওরা, যারা মাঠে দাঁড়িয়ে জমির ওপর দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে, ওরাই কিন্তু সুপার হিরো। এবং ওই সুপার হিরোদের আমরা সবসময় ওদের পাশে থাকি, এবং ওদের চাই আমরা যে সবসময় মেন স্ট্রিমের সামনে যাতে ওদের আমরা নিয়ে আসতে পারি। যে জন্য আমরা একটা অ্যানুয়াল প্রোগ্রাম করি শেরের, সেটার নাম হচ্ছে বাঘ দিবস। রাইট, বাঘ দিবস। তো এই বাঘ দিবসে আমরা প্রত্যেক বছর বনকর্মীদের সম্বর্ধনা দিই, এবং আমরা যেটাকে বলি এটা হচ্ছে গণসম্বর্ধনা। হ্যাঁ, তো গণসম্বর্ধনা তো বাঙালির একটা মানে যাকে বলে কালচারের মধ্যে আছে। তো এই গণসম্বর্ধনা দেওয়ার কারণই হচ্ছে যে আমরা চাই মেন স্ট্রিমের সামনে যারা সমাজ, যে সো কল সিভিল সোসাইটি, তাদের সামনে এনে এদেরকে অ্যাকনলেজ করা, এদের কাজটাকে অ্যাকনলেজ করা। সবাইকে তো আনা যায় না একটা রিপ্রেজেন্টেশন নিয়ে এসে, কারণ এতে কি হয়, দিস ইজ আ ওয়ে টু থ্যাঙ্ক দেম।
ওদের বলা যে হ্যাঁ তোমরা যেটা করছো তার জন্য দ্য সোসাইটি ইজ গ্রেটফুল টু ইউ, সেটা আমরা সবসময় করার চেষ্টা করি। শেরের জন্য নানান রকম সমাজ কল্যাণমূলক বা প্রকল্প গ্রহণ করো, যেমন ধরো তার মধ্যে কি এলপিজি বিতরণ, বিকল্প জীবিকা, এই ধরনের প্রকল্পগুলো শেরের নেওয়ার কারণ কি? শেরের প্রধান কারণ হচ্ছে শের যেটাকে ফোকাস করে সেটা হচ্ছে হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টটাকে মিটিগেশন, এটা আমাদের অন্যতম প্রধান কাজ। আচ্ছা, এবার এইটা করতে গিয়ে যে যে কাজগুলো করা দরকার তার মধ্যে একটা হচ্ছে যে এই বিকল্প অর্থনীতি তৈরি করার একটা চেষ্টা, বা কাজ, বিকল্প কাজ যাতে মানুষ খুঁজে নিতে পারে। একটা হচ্ছে যে সচেতনতা তৈরি করা, সচেতনতাকে একদম যাকে বলে গ্রাসরুটে পৌঁছে দেওয়ার চেষ্টা করা। এরকম বিভিন্ন সেগমেন্ট আছে, সেইগুলোর ওপর ফোকাস করে আমাদের শেরের কাজ। তো সেইটা করতে গিয়ে আমরা যেটা করেছি, যেটা আমরা একটা সেন্টার তৈরি করেছি সুন্দরবনে। আচ্ছা, শের একটা সেন্টার তৈরি করেছে যেটাকে আমরা বলি মাল্টিপারপাস কমিউনিটি রিসোর্স সেন্টার, যার নাম হচ্ছে বাঘবন। সেটা হচ্ছে বাঘবন, একদম যেটাকে বলা হয় সজনেখালির ঠিক অপর প্রান্তের যে পাখিরালয়ের যে অংশটা, সেইখানে আমাদের এটা অবস্থিত, বাবলাতলা বলে একটি জায়গা। মানে ক্রোজ ফ্লাইট হয়তো 5 মিনিটে আমাদের ওখান থেকে একটা ক্রো ফ্লাইট নিলে বোধহয় 5 মিনিটে গিয়ে টাইগার রিজার্ভে নেমে যাবে, এরকম একটা ডিস্টেন্স। তো সেইখানে আমরা অনেকগুলো কাজ করার চেষ্টা করছি। তার মধ্যে আমরা একটা সুন্দরবন ল্যান্ডস্কেপে প্রথম আমরা একটা স্মার্ট ক্লাসরুম তৈরি করেছি। এটা সুন্দরবন ল্যান্ডস্কেপে কোথাও নেই। স্মার্ট ক্লাসরুমটায় আমরা বিভিন্ন রকমের ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি, যেহেতু এখন একটা অডিও ভিজুয়াল একটা খুব যাকে বলে খুব প্রয়োজনীয় একটা মিডিয়াম কোনো জিনিসকে কমিউনিকেট করার বা কোনো জিনিসকে শেখানোর। তো সেই জন্য আমরা এই স্মার্ট ক্লাসরুমটা চিন্তা করেছি এবং সেই স্মার্ট ক্লাসরুমটা আমরা তৈরি করেছি। সেই স্মার্ট ক্লাসরুমের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন ট্রেনিং করাই, যেরকম আমরা সুন্দরবনের যে যুব সমাজ যারা ওখানে গাইডের কাজ করে, ইকো গাইডস, তাদের জন্য আমরা একটা প্রথম ফার্স্ট টাইম এভার একটা স্পোকেন ইংলিশ এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টের একটা ক্র্যাশ কোর্সের মতো করিয়েছিলাম। সেটা আমরা ইউএস কনসুলেটের সাথে যৌথভাবে একটা প্রোগ্রাম করেছিলাম, যেটা খুব সাড়া পেয়েছিল এবং যেটা খুব ভালো ডিমান্ড তৈরি হয়েছে। আমরা আবারও করব আগামী দিনে। তো সেরকমই একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের এলপিজি বিতরণ। মানে এলপিজি মানে কি, এটা আমরা যখন এলপিজি বলছি তার মানে হচ্ছে ছোট যে এলপিজি পোর্টেবল সিলিন্ডার যেটার উপরে একটা ওভেন লাগানো থাকে, ওটা আমরা দিয়েছিলাম এই কারণ যখন কোনো মাছ ধরতে একটা নৌকো যায়, সেই নৌকোয় 5 জন 7 জন 8 জন অবধি লোক যায় এবং তারা নদীতেই থাকে, হয়তো 7 দিন 8 দিন অবধি তারা নদীতে থাকে। মাছটা পুরো তাদের মনে হয় যখন পর্যাপ্ত ধরা হয়েছে তখনই তারা ফিরে আসে। তো যে টিমটা যখন যাচ্ছে, যখন যারা থাকছে জঙ্গলের মধ্যে নদীর ওপরে, তখন তো তাদের তো খাবার তৈরি করতে হচ্ছে, রান্না বান্না করতে হচ্ছে। এই রান্নার জ্বালানির কাঠটা তারা সংগ্রহ করছে কিন্তু জঙ্গল থেকে, জঙ্গলের ডালপালা ইত্যাদি। এবং সুন্দরবন যেহেতু জোয়ার ভাটার জঙ্গল, সুন্দরবনের কি বলবো নদী লাগোয়া যে অংশ সেটা সবসময় কাঠ ভিজেই থাকে, তো তাদের কাঠ নিতে একটু হয়তো ভেতরে যেতে হয়। তো এই সমস্ত এই সব জায়গায় একটা বড় বাঘের সাথে কনফ্লিক্ট তৈরি হয় তাদের। তো তাতে আবারও সেই একই কথা, বাঘেরও যেরকম ক্ষতি হয় মানুষেরও ক্ষতি হয়। তো সেই জায়গাটা অন্তত মিটিগেট করার জন্য আমরা একটা চিন্তা ভাবনা করেছিলাম। এটা আমাদের ডক্টর প্রদীপ ভিয়াসি প্রথম গাইড করেন যে তোমরা একটা এরকম জিনিস করো যেখানে এক একটা নৌকোকে তোমরা একটা করে এলপিজি সিলিন্ডার উইথ আভেন দেবে, এবং তারা যখন যাবে তাদের যখন তারা তো লাইসেন্স প্রাপ্ত যে যারা ফিশিং বোট, যাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লাইসেন্স দেওয়া হয় জঙ্গলে মাছ ধরতে পারমিশন দেওয়া হয়, তাদেরই আমরা দেব বা দিয়েছি। তারা যখন যাবে তাদের লাইসেন্সের সাথে এটা ট্যাগ থাকবে, তারা ওই সিলিন্ডার নিয়ে যাবে, সেখানে ব্যবহার করবে, তাহলে ওই জ্বালানির কাঠের জন্য কোনো অসুবিধা হবে না। এবং আমরা আবার এটাও কাস্টমাইজ করলাম, যেহেতু নৌকো দুলবে তাহলে উপরে তো হাঁড়ি চাপানো থাকলে উল্টে যেতে পারে, সেই জন্য আমরা একটা কাস্টমাইজ ব্র্যাকেট আমরা তৈরি করলাম। সেই ব্র্যাকেটটা একটা টেম্পোরারি ফিটিং হয়ে যাবে ওই বোটের ফ্লোরের ওপরে, কাঠের ফ্লোরের ওপরে, তার মধ্যে ওটা থাকবে, তাহলে পড়বে না। তো যাই হোক, এটা খুব একটা সাকসেসফুল হয়েছে। তো আমরা একটা বড় পাইলট প্রজেক্ট এটা করেছি এবং এই প্রজেক্টটাকে আমরা আগামী দিনে আরো মানে ওয়াইডলি এটা করতে চাই। তো এইটা একটা কাজ।
তো এই নতুন কাজের মধ্যে আমার মনে হয় সুন্দরবনে, আর আমরা সেন্টারে যেটা আরেকটা শুরু করেছি, যেটা 3.5 বছর ধরে আমরা একটা সেলাই স্কুল চালাচ্ছি। আচ্ছা, তাতে আমরা ইতিমধ্যে প্রায় 200-র কাছাকাছি মেয়েকে আমরা অলরেডি ট্রেনিং দিয়ে ফেলেছি। হ্যাঁ, তো আমরা ওই আমরা যেটুকু চেষ্টা করছি, মানুষ একটু হাতে কলমে কাজটা শিখিয়ে দিলে তারা যাতে লোকাল মার্কেটটা এক্সপ্লয়েট করতে পারে। আর অল্টারনেটিভ লাইভলিহুড পেয়ে গেলে তখন তাকে আর জঙ্গলে ঢুকে প্রাণ হাতে করে মধু পেড়ে নিয়ে আসতে হবে না। এটা চলছে আমাদের একটা কম্পিউটার লিটারেসি প্রোগ্রাম আমাদের প্ল্যানিং এর মধ্যে রয়েছে। আমরা ওখানে ফ্রি অফ কস্ট ছেলে মেয়েদের যারা ইয়াংস্টার তাদের একটা কিছু করব, একটা লাইব্রেরি শুরু করছি আমরা তার জন্য। মানে শুনলে ভালো লাগবে আশা করি। আমাদের একটা লাইব্রেরি শুরু করছি আমরা, ফ্রি রিডিং রুম। সেখানে আমাদের লাইব্রেরির জন্য আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো একজন লেজেন্ডের থেকেও বই পেয়েছি। ওয়াও! মানে আমরা এরকমই একটা লাইব্রেরি, এবং অনেকে বই দিয়েছেন, আমাদের অনেক বন্ধু এগিয়ে এসে বই দিয়েছে। আমি জাস্ট ওনার কথাটা বললাম, উনি একজন এত বড় একজন ব্যক্তিত্ব। যাই হোক, তো এই জায়গাগুলো আমরা চেষ্টা করছি আমাদের সেন্টারটাকে ভবিষ্যতে যদি আরেকটু এক্সপ্যান্ড করা যায়, যাতে আমরা কাজটাকে আরো বাড়াতে পারি। অনেক কিছু আমাদের চিন্তা ভাবনা রয়েছে যে কাজগুলো আমরা করতে চাইছি আগামী দিনে। ওই পুরো ফোকাসটাই হচ্ছে হিউম্যান ওয়াইল্ড লাইফটাকে, কনফ্লিক্টটাকে রিডিউস করা। সারা ভারতবর্ষে এই মুহূর্তে পোচিংয়ের সিনারিওটা কীরকম? মানে আমরা হাতির পোচিং হচ্ছে, আইভরি মানে হাতির দাঁতের জন্য, বাঘেরও পোচিং কখনো কখনো ঘটছে। সেটা কেন ঘটছে? প্রথমত কিভাবে সেটাকে প্রিভেন্ট করা যায়? এখনো প্রিভেন্ট করা যাচ্ছে না কেন? যাচ্ছে না কেন, কারণ হচ্ছে যে প্রথম কথা হচ্ছে, আবারও আমি বলছি যে অনেকটা হচ্ছে পলিটিক্যাল উইলের ব্যাপার আছে। যে পোচিংয়ের যে কেসগুলো রেজিস্টার্ড হচ্ছে, সেগুলোকে কত দ্রুত আমরা মানে সেটার ওপরে ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্লাস যে আইনগুলো, সেই আইনগুলোকে আরো মজবুত করা দরকার, আরো যাকে বলে শক্তিশালী করা দরকার। কিন্তু এই মুহূর্তেও তো পোচিং এর প্রচন্ড কড়া শাস্তির বিধান আছে। মানে বাঘের পোচিং হলে তো বোধহয় লাইফ ইমপ্রিজনমেন্ট অবধি হতে পারে। না, লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে, তার অনেক কিছু হতে পারে, কিন্তু ওই যে বলছি এনফোর্সমেন্ট, ইমপ্লিমেন্টেশন কতটা হচ্ছে, সেটা আমরা কতটা করতে পারছি, সেটাকে যাতে আরো বেশি করা যায়, ওয়াইল্ড লাইফ কেসগুলোকে যাতে আরো বেশি, যাকে বলে ফাস্ট ট্র্যাকে তাকে মানে তার ব্যবস্থা নেওয়া যায়, এগুলো আমাদের করতে হবে। তবে আমি বলছি গোটা ভারতবর্ষে যে পোচিংয়ের যে যাকে বলে সাপ, সেই সাপ তো একটা ওয়াইল্ড লাইফের ওপর আছে, মানে কিন্তু তার সাথে সাথে যেটা আরেকটা জিনিসের জন্য ওয়াইল্ড লাইফ বিরাটভাবে নিশ্চিহ্নের পথে এগিয়ে যাবে, সেটা হচ্ছে হ্যাবিটেট লস। বাঘের জঙ্গল ছোট, এই বন্যপ্রাণের জঙ্গল ছোট হচ্ছে, এবং সেটা র্যাপিড হারে হচ্ছে, বহু প্রজাতি মিলে হারিয়ে যাচ্ছে। তো এটাকে আমরা এক এক সময় বলি এটা একটা দুনলা বন্দুক বন্যপ্রাণের দিকে তাক করা আছে। একটা হচ্ছে পোচিং, আর একটা হচ্ছে হ্যাবিটেট লস। এই দুনলা বন্দুক দিয়ে আমরা ওয়াইল্ড লাইফের দিকে তাক করে রেখেছি, এবং আমরা সেই বন্দুক দেখে যাচ্ছি। সেই জায়গাগুলোকে কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে। আজকে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট তৈরি হয়েছিল বলে আজকে প্রজেক্ট টাইগারের মতো এরকম একটা আইকনিক কনজারভেশন প্রোগ্রাম তৈরি হয়েছিল বলে আজকে এতগুলো বন্যপ্রাণ বাঁচানোর এতগুলো আইন, ফরেস্ট প্রোটেকশন অ্যাক্ট ইত্যাদি ইত্যাদি তৈরি হয়েছিল বলেই কিন্তু এই 2025-এ বসেও আমরা জঙ্গলে বাঘ, হাতি, গন্ডার, বিভিন্ন জন্তু জানোয়ার, এই এত রকমের পাখি, এত ডাইভার্স কিছু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। রাইট। পশ্চিমবঙ্গের সুন্দরবন থেকে, সুন্দরবনের সবচেয়ে গ্ল্যামারের জায়গা, গৌরবের জায়গা হচ্ছে বাঘ। সবাই বাঘের দেখা পায় না, খুব কম মানুষ পায়। তোমার মতো কিছু মানুষ বারবার পান, সে সৌভাগ্য রয়েছে। বাঘ মানে এন্ডেঞ্জার্ড ইন আ ওয়ে, এন্ডেঞ্জার্ড স্পিসিস। বাঘ যদি হারিয়ে যায় আমরা কি হারাবো? আমার মনে হয় ভারতবর্ষের সোলটাই হারিয়ে যাবে। আমি যেটা আগেও বললাম যে বাঘ আমাদের গোটা ভারতবর্ষের কালচারের সাথে এমনভাবে অ্যাসোসিয়েটেড, এমনভাবে সব কিছুর সাথে বাঘ জড়িয়ে আছে বিভিন্নভাবে। এটা বলতে গেলে না, এটা একটা অনেক ভাস্ট জায়গা। এই বাঘ যদি চলে যায়, ভারতবর্ষের যাকে বলে শান চলে যাবে, শান। এবং একটা অদ্ভুত জিনিস আমি যেটা সবসময় অনুভব করি আমি বলছি
যে সেটা হচ্ছে আমি যেহেতু একজন পশ্চিমবঙ্গবাসী, বাংলার একজন মানুষ, গোটা পৃথিবীতে বাঘের নাম উচ্চারিত হলে অটোমেটিক্যালি বাংলার নাম আসবে, কারণ রয়্যাল বেঙ্গল টাইগারই বলি বা বেঙ্গল টাইগারই বলি, বাংলার নামটা বাঘের সাথে একবারে যাকে বলে এইভাবে জড়িত আছে। তাই একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে, একজন বাঙালি হিসেবে এত বড় গর্ব যদি আমার না থাকে, বা প্রত্যেকে আমরা যারা, এটা বাংলা ভাষার একটা অনুষ্ঠানে আমি এই কথাটা বলছি, আমরা যেন প্রত্যেকে এই প্রাইডটাকে নিজেদের মধ্যে এস্টাবলিশ করি যে হ্যাঁ, বাঘের নাম বলতে গেলে আমাদের রাজ্যের নাম, আমাদের বাংলার নাম উচ্চারিত হতে হবে। এইটাই তো আমাদের কাছে, এইটাই তো আমাদের একটা যাকে বলে স্বাভিমান। খালি স্বাভিমান, গুজরাটের সিংহ খালি গুজরাটের স্বাভিমান হবে? আমাদের কিছু নেই, আমাদের অনেক বড় জিনিস আছে। তোমরা অনেক সময় অনেক মানুষকে রেডি করে তাদেরও ফ্রন্ট লাইনে এগিয়ে দিচ্ছ, প্রস্তুত করে। সেটা কি তোমাদের এই যে বললে তোমাদের বিভিন্ন প্রজেক্টসের মাধ্যমে তাদের এনেবল করছো? এবং না, শুধু প্রজেক্টসের মাধ্যমে করছি তা না, আমাদের ওই বাঘ দিবস যেটা আমরা করি, যেটা আমরা পাবলিক রেকগনিশন অফ ওই বনকর্মীদের করি, ওটার সাথেই আমরা একটা যেটা করি সেটা হচ্ছে আমরা বিভিন্ন ইন্ডিভিজুয়াল বা বিভিন্ন ছোট ছোট সংস্থা বা কোনো জায়গায় একটা গ্রুপ অফ ফ্রেন্ডস, হ্যাঁ, তারা মিলে বিভিন্নভাবে নিজেদের কাজ করছে। কেউ হয়তো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে সে আমাদের রাজ্য প্রাণী বাঘরোল বা ফিশিং ক্যাট, যেটা মেছো বেড়ালকে বাঁচাতে তারা কাজ করছে হাওড়া, হুগলি, বিভিন্ন জায়গায়। হ্যাঁ, তো এরকম ইন্ডিভিজুয়ালস, এরকম গ্রুপ, কোথাও হয়তো কেউ দেখা গেল কোনো জায়গায় কেউ একটা বেজিকে বাঁচিয়েছে, কোনো জায়গায় দেখা গেল সে একটা গাছ কাটাকে কোনোভাবে আটকেছে, একটা খুব বিরাট একটা গাছের একটা ইকোসিস্টেম ছিল সেই জায়গাটা, সেটা নষ্ট হয়ে যাচ্ছিল, তাকে রেস্টোর করছে। কোনো জায়গায় কেউ রেগুলার সাপ উদ্ধার করছে, সাপকে বাঁচাচ্ছে, মানুষের থেকে মানুষকে বাঁচাচ্ছে সাপের থেকে, এই ধরনের কাজ করছে। তো এরকম ইন্ডিভিজুয়ালসদের, এরকম ছোট ছোট সংস্থাকে বা গ্রুপকে আমরা আমাদের ওই মঞ্চ থেকে সম্বর্ধনা দিই। আচ্ছা, তাদের ওই আবারও বললাম ওয়ে টু সে থ্যাংক ইউ টু দেম, যাতে তারাও এনকারেজড হয়, যাতে তারা সেই কাজটা আরো ভালো, আরো যাকে বলে সংকল্প নিয়ে করতে পারে। আমার তোমার কথা শুনে ভালো লাগলো। আমার এখানেই এই পডকাস্টেই শাশ্বত স্নেক রেস্কিউয়ার বেসিক্যালি ও এসে এপিসোড করে গেছে, এবং দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক এপিসোড, এবং অসাধারণ অভিজ্ঞতা আছে, সেটাও আমরা শেয়ার করেছি। আজকে শুনে ভাল লাগলো, মানে শাশ্বতর মতো মানুষদেরও তোমরা কোথাও একটা রেকগনিশন এবং এনকারেজমেন্ট এর জন্য। যদি কেউ শেরের ভলেন্টিয়ার হতে চায়, শেরের সঙ্গে কাজ করতে চায়, শেরের জন্য কাজ করতে চায়, অবশ্যই তোমরা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, নন প্রফিট, তোমাদের কাছে যদি কেউ ভলেন্টিয়ার হিসেবে, স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করতে চায়, কিভাবে করবে? আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের একটা অ্যাক্টিভ ফেসবুক পেজ আছে, আমাদের ওয়েবসাইটটা একটু নতুন করে আমরা তৈরি করছি, সেটাও খুব শিগগির আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কি ধরনের অনুষ্ঠান হচ্ছে বা কোনো সময় যখন আমাদের ভলেন্টিয়ার্স লাগে তখন আমরা তাদেরকে ডেকে নিতে পারবো। এরকম অনেকে আছেন যারা আমাদের হয়ে কাজ করেন। তোমাদের সঙ্গে গেলে কি তোমাদের সঙ্গে ওই সুন্দরবন বেড়ানো হিসেবেও যাওয়া যায়? না, বেড়ানোর ব্যাপারটা আমরা সত্যি কথা বলতে এখনো শুরু করিনি। আর আমাদের কাজটাকে আমরা কাজের জায়গায় রাখি, আর বেড়ানো বা ওইটাকে আলাদা রাখি। এখনো অবধি দুটোকে মেশাইনি। আমি জানি অনেকে একটু হাই এন্ড ট্যুরিজম এইভাবেও করছেন, যারা চাইছেন যে একটু সংরক্ষণের কাজটাকে জাস্ট অ্যাজ আ প্যাকেজ রেখে একটা বেড়ানোর ব্যবস্থা করা। তো সেই সব দিকে আমরা এখনো যেতে চাই, মানে যাইনি। আর তোমার যে শের যে অর্গানাইজেশন, এটা কিভাবে শুরু হলো এবং কারা কারা শুরু থেকে এই অর্গানাইজেশনের সঙ্গে? যদি শেরটা আমরা মূলত শুরু করেছিলাম যখন আমাদের খুব লাইক মাইন্ডেড কিছু বন্ধু বান্ধব পাশে দাঁড়িয়েছিল। আমি পিনাকির নাম আগেও একবার করেছি, পিনাকি রায়, কুমকুম ঘোষ, মন্দিরা সামন্ত, তারপরে আমাদের বন্ধু কৌশিক, অপু বন্দ্যোপাধ্যায়, তো আমরা মিলে, প্রবীর বোস, আমরা মিলে শেরটাকে শুরু করি। এবং শেরটাকে আস্তে আস্তে পথ চলতে চলতে আমাদের সাথে খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড হয়ে গেছে। সৌগত মিত্র আছে, ডক্টর প্রিয়ঙ্কর পাল আছেন, অনিমেষ আছে, অনিমেষকে তুই চিনিস, অনিমেষ অনেক সময় আমাদের অনেক জায়গায় থাকে। তো তারপরে আমাদের ডক্টর দেবিকা পাল আছেন। তো এরকম অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেকে আমাদের না একটা বাইরের থেকে, যাকে বলে আমাদের বৃত্তের বাইরে থেকে না, অনেককে আমাদের বিরাটভাবে সাপোর্ট করেন। তো আমি না কারণ ইন্ডিভিজুয়াল আলাদা করে নাম করছি না, হয়তো কারোর নামটা ভুলে যাব, কিন্তু এরকম বহু মানুষকে আমরা সঙ্গে পেয়েছি। এই যে যাকে বলে না যে
আপ চলতে যাও আর কারওয়া বানতা জায়গা, রাইট। তো সেইভাবে আমরা বহু মানুষকে সঙ্গে পেয়েছি এবং প্রতিদিন আমাদের সাথে কেউ না কেউ যুক্ত হচ্ছেন। তো এইভাবে আমাদের এইটা আস্তে 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 পুরোটা বড় হচ্ছে এবং বাড়ছে। তোমরা এখনো বেড়াতে যাও? হ্যাঁ, বেড়াতে তো যাই, ওটা না, ওটাই তো অক্সিজেন। তোমার সঙ্গে একবার বেড়াতে যাবো জঙ্গলে। হবে এখন, হবে কোন জঙ্গলে শুধু যাব না, জঙ্গলে যাব এই আমার যে বন্ধুদের ক্যামেরা আছে তাদের মধ্যে একটা ক্যামেরা নিয়ে যাবো। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ইচ্ছে বোধহয় প্রত্যেকের থাকে, সবাই করে উঠতে পারে না। কিভাবে করতে হয় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, কিভাবে তুলতে হয় ছবি? ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে গেলে প্রথম আমার যেটা মনে হয় যেটা উচিত সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফটাকে বোঝা বা বোঝার চেষ্টা করা বা জানা। ওয়াইল্ড লাইফকে আমি কতটা এক্সপ্লোর করতে পারবো বা কতটা তার আমি কাছে যেতে পারবো বা যাওয়া উচিত। একটা হাতির ছবি আমাকে বুঝে নিতে হবে, বা একটা বাঘের ছবি বা একটা গন্ডারের ছবি তুলতে গেলে আমার মোবাইলের ক্যামেরাটা কিন্তু যথেষ্ট নয়। হ্যাঁ, আমাকে একটা প্রপার ডিস্টেন্স মেনটেন করে তুলতে হবে। তো এইটা হচ্ছে তার অ্যানিম্যাল বিহেভিয়ারটাকে বোঝা, যেটাকে আমরা বলি। অ্যানিম্যাল বিহেভিয়ার যত ভালো বুঝবে যে সে, আমার মনে হয় তত ভালো ওয়াইল্ড লাইফের ছবি তুলতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা খুব দরকার ওয়াইল্ড লাইফে ছবি তোলার ক্ষেত্রে, যেটার একটা বিরাট অভাব, আমি একদম, এটা হয়তো অনেকের খারাপ লাগবে শুনে, যেটা বিরাট অভাব, সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির এথিক্সটা মানুষ ফলো করছে না। কি এথিক্স? এথিক্স মানে আমি বলি, এরকম ঘটনা ঘটেছে, এরকম অভিজ্ঞতা আছে যে একটা পাখি একটা বাসা তৈরি করেছে, সেখানে সে ডিম পেড়েছে, তার 3টে কি 4টে বাচ্চা হয়েছে, সে আসছে, বাচ্চাকে খাওয়াচ্ছে, তার ছবি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। ফটোগ্রাফাররা তাদের ছবি তোলার লোভে, এরকম বহু ঘটনা হয়েছে, প্রতিদিন ঘটছে, এই বাসার সামনেকার ডালপালা কাঁচি দিয়ে কেটে দিচ্ছে, দিয়ে তাকে ওপেন করে দিচ্ছে যাতে তাদের ছবি পরিষ্কারভাবে তোলা যায়। এটা আনএথিক্যাল। এটাকে যাকে বলে দিস ইজ ভেরি ক্রুড ক্রাইম। হ্যাঁ, আমাকে বুঝতে হবে একটা পাখি যখন একটা পার্টিকুলার গাছের অংশকে নির্বাচন করেছে বাসা বানাবে বলে, সেই পাখি কিন্তু এমন জায়গায় বাসাটা তৈরি করে, তার একটা ন্যাচারাল কাভার থাকে, ক্যামোফ্ল্যাজ থাকে, বা হয়তো তার বৃষ্টি থেকে, হাওয়ার থেকে তার একটা প্রোটেকশন, অটোমেটিক ন্যাচারাল প্রোটেকশন থাকে, বা বাইরের অন্য পাখিরা যারা, হ্যাঁ, তারা দেখতে পাবে না, প্রিডেটার্স যারা, প্রিডেটিং বার্ডস যারা, তারা দেখতে পাবে না, কোনো জন্তু দেখতে পাবে না। সেখানে সে বাসাটা করেছে, ডিমটা পেড়েছে, তার বাচ্চাটা যেই হয়ে গেল, সে তো রাতারাতি বাচ্চাটা নিয়ে চলে যেতে পারবে না। আমি গিয়ে তার পাতা ফাতা সরিয়ে তাকে পুরো ক্লিয়ার করে দিয়ে একবারে জম্পেস ছবি তুলে একবারে সোশ্যাল মিডিয়া আগুন লাগিয়ে দিচ্ছি। কিন্তু তার পেছনের এটা কি, এটা একটা সাংঘাতিক, দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রাইম ইন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। আরেকটা জিনিস আমি বলবো, সেটা খুব, আমি এটা বলে মানুষ অনেকের কাছে শত্রু হয়েছি, আবারও বলছি, একটা কালচার আছে পাখির ছবি তোলার জন্যে পাখির ডাককে স্পিকারে প্লে করা। আচ্ছা, তুই ধর একটা গ্রিন ম্যাকপাইয়ের ছবি তুলবি, গ্রিন ম্যাকপাইটা যাতে এসে বসে তোর পছন্দসই জায়গায়, তুই গ্রিন ম্যাকপাইয়ের কলটা মানে ডাকটা তুই প্লে করছিস একটা ছোট্ট স্পিকারে, এই প্লে করছিস, গ্রিন ম্যাকপাই সেই এটা পেয়ে ও মনে করলো যে তার কোনো মেট এসছে বা তাকে কেউ ডাকছে, তার এটা সে বেরিয়ে এসে একটা ব্রাঞ্চে উঠলো, টাক, তুই ছবিটা মেরে দিলি। এইটা হচ্ছে কি, এই যে তুই একটা ফেক কল দিচ্ছিস তাকে, তাহলে যে এই কাজটা করছে, তাহলে তার সাথে ওই যে যারা তোকে ফোন করে তোর ব্যাংক নিয়ে যে চিট করছে, যাদের কি বলে যে ওটাকে ফিশিং বলে, তাহলে তারা কোন অংশে তাহলে কম? তারাও তো ফেক, আমরাও তো তাহলে পাখির ডাক চালিয়ে ফেক করছি, তাই না? এইটা একটা সাংঘাতিক আনএথিক্যাল জিনিস। এবং ওই যে পাখি দেখার রেকর্ড করা, আমি কটা পাখি দেখেছি, আমি একটা এত বড় বার্ড ওয়াচার, আমি একটা পৃথিবীর একটা বিরাট কাজ করে ফেলেছি। কি কাজ করে ফেলেছি? যে আমি আমার জীবনে 2000, 5000, 10,000 পাখি দেখে নিয়েছি। ওই পাখি দেখছে সব, কিন্তু ওই ফলস কল চালিয়ে কল বার করছে, পাখি দেখে রেকর্ড করছে, আইদার ছবি তুলছে বা রেকর্ড করছে যে আমি এই পাখিটা দেখলাম। এইটা একটা খুব বড় আনএথিক্যাল কাজ। এই কাজগুলো আইন করে বন্ধ হওয়া দরকার বলে আমার মনে হয়। এটা কিন্তু খুব সাংঘাতিক একটা কাজ, এবং এইটার জন্যে পাখির বিহেভিয়ারের ক্ষতি হয়ে যাচ্ছে।
একটা পাখি যখন বারবার তাকে কল চালিয়ে চালিয়ে সে বেরিয়ে দেখছে যে সে নেই, সে ফলস, সেখানে সে কাউকে খুঁজে পেল না, তারপর তাকে যখন তার সত্যি একজন সঙ্গী ডাকবে, সে হয়তো সেটাকে একটা ফেক রেসপন্ডই করবে না। তাতে কি হচ্ছে, এই পাখিটার কিন্তু প্রজননের ওপর একটা এফেক্ট পড়ে যাচ্ছে। দিস ইজ নট দ্যাট ইজি। ব্যাস এই। আর যেটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি নিয়ে বলার দরকার, সেটা হচ্ছে যে ওয়াইল্ড লাইফের প্রথম হচ্ছে একটা সাংঘাতিক একটা খরচ সাপেক্ষ নেশা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। হ্যাঁ, যত ভালো আমার ইকুইপমেন্টস থাকবে তত ভালো আমি ছবি তুলতে পারবো, তত আমি ছবিকে নিয়ে যত আর বেশি করে, যে ছবি যারা তুলতে চাইছে তাদের আমি বলবো বেশি করে ছবি দেখতে, আরও যত ছবি দেখবে যত তাতে মাথায় আইডিয়াস আসবে। কিন্তু সব থেকে আগে ভেতর থেকে কিন্তু তাদের প্রকৃতিকে ভালোবাসতে হবে। ভালোবাসাটা হলেই কিন্তু ছবিটার অটোমেটিক্যালি একটা ছবির মধ্যে তার এর রিফ্লেকশন হবে। ওকে, লাস্ট কোয়েশ্চেন। ছোটোবেলায় চিড়িয়াখানায় যেতাম, শীতকালে প্রচুর পরিযায়ী পাখি, মাইগ্রেটরি বার্ডস আসতো, এখন আর আসে না, কেন আসে না? তার ওই যে বললাম, অনেক ডিস্টারবেন্স হয়েছে, অনেক হাই রাইজ তৈরি হয়ে গেছে, যেটা অনেক সময় শুনতে পাওয়া যায়। আমি এটার বৈজ্ঞানিক ভিত্তিটা হয়তো অতটা এভাবে বলতে পারছি না। যেটা বলা হয় যে আমাদের আলিপুর চিড়িয়াখানার যে পাখিগুলো যেগুলো আসতো আগে, হয়তো অনেক সময় বলা যায় না, বড় বড় যে সমস্ত বিল্ডিং আশপাশে হয়েছে চিড়িয়াখানার, সেগুলো নাকি একটা কারণ। অনেক সময় ওই আবারও বলছি, কোনো ডিস্টারবেন্স হয়তো হয়েছে যে কারণে তাদের পাখিরা আসা বন্ধ করে দিয়েছে। আর এমনি চিড়িয়াখানাতে পাখি না আসাই ভালো। সব আমার মানে আমার নিজের ইচ্ছে যে পৃথিবীর সমস্ত চিড়িয়াখানাকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া উচিত। খাঁচায় কেন পাখি থাকবে, খাঁচায় কেন বন্যপ্রাণ থাকবে? তাদের তো খোলা জায়গা আছে থাকার। কথায় বলে বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। অন দ্যাট নোট আমরা আজকের পর্বটা এখানেই শেষ করছি। দুটো অনুরোধ আপনাদের কাছে। প্রথম অনুরোধ, যেভাবে পারেন, যে ক্যাপাসিটিতে পারেন, প্লিজ শেরের পাশে থাকুন, শেরের সঙ্গে থাকুন, কারণ ওনারা একটা খুব ইম্পর্টেন্ট কাজ করছেন, এবং এমন একটা কাজ করছেন যেটা হয়তো আক্ষরিক অর্থে খুব গ্ল্যামারাস কাজ নয়, সেই জন্য ওদের কাছে অনেক সময় প্রয়োজনীয় সাহায্য পৌঁছচ্ছে না। স্বাদ এবং সাধ্যের মধ্যে মিলন ঘটিয়ে দেওয়ার কাজটা আপনাদের, সে দায়িত্বটাও আপনাদের। আর দ্বিতীয় অনুরোধ কি, আমাদের এই পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটু লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। বারবার সাবস্ক্রিপশনের কথা বলি কারণ আমরা দেখছি আমাদের ভিউ হচ্ছে প্রচুর, কিন্তু তার মাত্র 10% মানুষ আমাদের সাবস্ক্রাইব করছেন। দেখুন, সাবস্ক্রিপশনের নাম্বারের ওপর কিন্তু আমরা বড় বড় মানুষদের কাছে অ্যাপ্রোচ করতে পারি। জেডির সঙ্গে আমার বহুদিনের পরিচয়, অনেক দিনের আলাপ, বলেছে জেডি এসে তার অভিজ্ঞতার কথা শেয়ার করেছে। কিন্তু আপনাদের যদি মনে হয় আমাদের এপিসোড আপনাদের জীবনে কোনো একটা ভ্যালু অ্যাড করছে, তাহলে আপনাদের এই সাবস্ক্রাইব করাটা আমাদের পক্ষে খুব মূল্যবান। আর বেশি কিছু বলবো না, আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে দেখা হবে, একই দিন একই সময়। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, বন্য প্রাণীকে সংরক্ষণ করুন, ভালো থাকবেন।